ওকে, আসসালামু আলাইকুম। আমি তৌহিদ হোসেন, সাধারণ সম্পাদক বাক্য এবং ম্যানেজিং ডিরেক্টর ফিফোটেক। দেশের সর্ববৃহৎ এবং এশিয়ার অন্যতম বৃহৎ তথ্য প্রযুক্তির আসর ডিজিটাল ওয়ার্ল্ড 2020 উদযাপনের অংশ হিসাবে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং এর আজকের আয়োজন যে সেমিনার কেরিয়ার ইন ইমার্জিং বিপিও চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনিটিতে আপনাদের সবাইকে স্বাগতম। বিজয়ের এই মাসে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং সে সকল মুক্তিযুদ্ধের সকল শহীদ এবং বীর সেনাদের যাদের রক্তের বিনিময়ে পেয়েছে আমাদের বাংলাদেশ। আমি ধন্যবাদ জানাচ্ছি ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক্ট সজীব ওয়াজেদ জয় এবং অবশ্যই আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, যার নিরলস প্রচেষ্টায় এগিয়ে যাচ্ছে আমাদের আইসিটি পরিবার। তো আমাদের আজকের যে সেশন, সেখানে আমাদের সাথে উপস্থিত হয়েছেন তরুণদের আইডল, আমাদের সবার প্রিয় ইয়াং এনার্জেটিক ডাইনামিক মিনিস্টার মহিবুল হাসান চৌধুরী এমপি, ইজ দ্য ডেপুটি মিনিস্টার অফ মিনিস্ট্রি অফ এডুকেশন। আমাদের সাথে উপস্থিত আছেন তামান্না নেসরাত বুবলি আপা, উনি মেম্বার অফ পার্লামেন্ট। আমাদের সাথে আরও উপস্থিত আছেন মিস্টার ABM আরশাদ হোসেন, ডিজি ডিওআইসিটি। আমাদের সাথে উপস্থিত আছেন বাক্যর ফাউন্ডার প্রেসিডেন্ট অ্যান্ড সিনিয়র অ্যাডভাইজার টু বাক্য ইসি আহমেদুল হক। আমাদের সাথে আছেন ইকবাল বাহার জাহিদ, নিজের বলার মতো একটি গল্পর ফাউন্ডার অ্যান্ড প্রেসিডেন্ট। আমাদের সাথে উপস্থিত আছেন মাহতাবুল হক, হি ইজ এ চিফ কোঅর্ডিনেটর ACIP বাক্য প্রজেক্ট। এবং আমাদের কিনোট স্পিকার হিসেবে আমাদের সাথে উপস্থিত আছেন জারা মাহমুদ, কান্ট্রি ডিরেক্টর অ্যান্ড সিইও কাজী আইটি সেন্টার। তো আমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমাদের প্রধান অতিথি মহিবুল হাসান চৌধুরী এবং আমাদের স্পেশাল গেস্ট তামান্না নুসরাত বুবলি আপা এবং সহ যারা আছেন, আমাদের ডিজি মহোদয় আছেন ABM আরশাদ হোসেন। তো আসলে আমাদের এবার যেহেতু প্যান্ডামিক নিউ নর্মস, আমরা আসলে একটু অন্যভাবেই আমাদের প্রোগ্রামটা শুরু করেছি, যে আমরা রিমোটলি কানেক্টেড, কিছু ফিজিক্যালি কানেক্টেড, বাট অল ইজ এ কানেক্টেড। আমরা কিন্তু ডিস্টেন্স আমাদের আছে, কিন্তু আমরা কিন্তু ডিজিটালি কানেক্টেড। তো এই সোশ্যালি ডিস্টেন্স অ্যান্ড ডিজিটালি কানেক্টেড টোটালটাই কিন্তু এখন আমাদের পার্ট অফ লাইফ। তো আমরা যে সেক্টর নিয়ে কাজ করছি, আমি একটু ছোট্ট ব্রিফ করতে চাচ্ছি যে ফ্রম 2009 বিপিও ইন্ডাস্ট্রি বিজনেস প্রসেস আউটসোর্সিং যখন শুরু হয়, তখন শুরুটা আসলে কল সেন্টার দিয়ে শুরু করা হয়েছিল, যেহেতু বাক্যর নাম হচ্ছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং। বাট শুরুটা কল সেন্টার দিয়ে করলেও গত বছর আমরা একটা স্টাডি করে দেখেছি আমাদের অনলি 20% মেম্বার এখন কল সেন্টারের উপর ফোকাস, বাকি 80% মেম্বার কিন্তু ব্যাক অফিসের বিভিন্ন কাজগুলি করছেন, লাইক লিগাল প্রসেস, মেডিকেল স্ক্রাইব, গ্রাফিক্সের, ডেটা এন্ট্রি এবং অনেকগুলি কাজ কিন্তু এখন আমাদের মেম্বাররা ডাইভার্সিফাই করেছে। তো সেক্ষেত্রে আমাদের এখন বাক্যর যে পরিধি 50,000-এর বেশি লোক কাজ করছে। তো আমি শুরুতেই অনুরোধ করব আমাদের কিনোট প্রেজেন্টার যারা ওনার পরিচয় দিবেন, যারা মাহবুব, কান্ট্রি ডিরেক্টর অ্যান্ড সিইও কাজী আইটি সেন্টার লিমিটেড। ওনার কোম্পানি ওয়ান অফ দ্য লার্জেস্ট বিপিও কোম্পানি, যারা ফরেন ক্লায়েন্টের সার্ভিস দিচ্ছে ইন্টারন্যাশনাল পার্টে, তো ওনারা কন্ট্রিবিউট করছে। সো আমরা শুরুতেই আমাদের কিনোট প্রেজেন্টেশনটা দেখব। যারা আপা, আপনার কাছে। থ্যাংক ইউ সো মাচ সোহেব ভাই। সবাইকে আসসালামু আলাইকুম। ডিজিটাল ওয়ার্ল্ডে থাকতে পেরে আমরা খুবই খুশি, আর অনেক অনেক ধন্যবাদ মাননীয় মন্ত্রী, মাননীয় সংসদ সদস্য, ডিজি আইসিটি মিনিস্ট্রি আহমদুল ভাই এবং ইকবাল ভাই, তোহিদ ভাই এবং আমাদের স্পেশাল গেস্ট আছেন যারা, সবাইকে আসসালামু আলাইকুম। আবারও আমি প্রেজেন্টেশনটা শর্টলি শুরু করছি। প্রেজেন্টেশনটা কিন্তু খুবই শর্ট, এত ডিটেইলে খুব একটা প্রেজেন্টেশন রাখিনি, খুব সিম্পলি রেখেছি, কারণ আমি আসলে এতদিন ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে ছিলাম এবং যেটা চিন্তা করলাম যে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে এসে বিপিও খাতটা কেমন একটু দেখি। তো অনেকে জিজ্ঞেস করছেন যে আপনি কেন ব্যাংকিং ইন্ডাস্ট্রি থেকে আইটিতে যাচ্ছেন, বিকজ আমি খুব ইজিলি সবাইকে একটা উত্তর দিই। আমি 80-র দশকে রেডিমেড গার্মেন্টস যেটা দেখেছিলাম, আমি আইসিটি এখন সেটা দেখছি। সো আমার চিন্তার, আমার বিশ্বাস আইসিটি নিয়ে অনেক। আমি জানি আমরা বিশাল বড় একটা ইম্প্যাক্ট ফেলতে পারবো আমাদের দেশের ইকোনমিতে। সো আর দেরি না করে আমি চলে যাই আমাদের একটা ছোট্ট প্রেজেন্টেশন আছে সেটাতে।
Career and emerging BPO challenges and opportunities need to be covered. Why are 21st century skills essential? So আমাদের এখন যদি ইনফ্যাক্ট অন্য সময় থেকে বেশি এখনই আমরা সবচেয়ে বেশি বুঝতে পারছি যে আমাদের এই পৃথিবীটা একটা নতুন পৃথিবী। হ্যাঁ, কোভিড-19 আসাতে এই বিশাল একটা বিশ্বব্যাপী প্যান্ডেমিক হওয়াতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জীবন আর আগের মতো থাকবে না। অনেক দূর আমরা কিন্তু বদলে গেছি। আজকে আমরা বসে হয়তো একটা বিশাল কনফারেন্স হলে একসাথে বসে সেমিনার করতাম, কিন্তু আজকে বুবলি আপা নরসিংদীতে আমাদের মন্ত্রী মহোদয় উনার অফিসে, ডিজি স্যার ওনার অফিসে আমরা আমাদের এক একজন আমাদের পরিবেশ থেকে digitally connected, যদিও আমরা socially separate, right? And যদিও socially আমরা বলি distance, it's actually physically distance. Socially কিন্তু আমরা connected. We are all smiling, we are together at heart, we are all connected. So এভাবে কিন্তু যখন COVID-19 এর কোয়ারেন্টাইন শুরু হয়ে গেল, লকডাউন শুরু হয়ে গেল মার্চের এন্ডে, আমরা ইনস্ট্যান্টলি আমরা যে যার বাসা থেকে ওয়ার্ক ফ্রম হোম শুরু করে ফেলি। আমার অফিস ডাইরেক্টলি কাজ করে যুক্তরাষ্ট্রের সাথে। সো আমরা যেটা করলাম, আমরা সঙ্গে সঙ্গে ওয়ার্ক ফ্রম হোম শুরু করলাম, কিন্তু যেটা আমাদের সবচেয়ে বড় একটা ইম্প্যাক্ট দেখলাম যে আমাদের ওভারনাইট প্রায় ইনস্ট্যান্টেনিয়াসলি আমাদের ওয়ার্ক অর্ডার্স প্রায় 1/3 নেমে আসলো, বিকজ কোভিড-19 এর প্রভাব যুক্তরাষ্ট্রে বিশালভাবে পড়ছে। সো সেটা করতে করতে এখন কোনো মতে আমরা উঠে দাঁড়াচ্ছি, কিন্তু উই আর অলসো গেটিং ভেরি রেডি টু রিক্রুট, বিকজ আমি জানি ইনশাআল্লাহ 2021 অনওয়ার্ড আমাদের দিন ফিরবে, আর আমাদের যুক্তরাষ্ট্র ইকোনমি উইল অলসো স্টার্ট গেটিং বেটার, and we will also start getting business for Bangladesh. So why are these skills and what are these skills that are very important to the 21st century? আমাদের এখন আমরা শুনতাম যে আমাদের ক্রেডল থেকে শুরু করে নিয়ে আমরা শিখবো, আমরা we will be continuously learning until we graduate, হ্যাঁ? কিন্তু আমরা যদি দেখি right now as of today আমাদের life has become a life of continuous learning, because things are changing so fast. Amader jonno, so it has become cradle to the grave, literally. So learning cannot stop. So amader jara IT te thaki ki amra banking e thaki ki amra je sector e thaki na keno, like lawyers and like doctors, আমাদের কিন্তু সারা জীবনই পড়তে হবে, because new things are coming up in each and every one of our fields every single day. So the culture of continuous learning is a skill that we look forward to. That is very important for everybody to become employable. আমাদের globally there's a constant need for new skills and knowledge, যেটা আগের কথা বলার সময় আগেরবারই বলছিলাম যে continuous learning and a need for new skills and knowledge. আমাদেরকে সবাইকে অ্যাকর্ডিংলি প্রিপেয়ার করতে হবে। নতুন গ্র্যাজুয়েটস বলেন, যারা কাজ করছে, যারা হঠাৎ করে চাকরিচ্যুত হয়ে গিয়েছেন এই কোভিড-19 এর সময়, সবাই দেখবেন যে এই স্কিলস গুলো থাকলে ইট উইল বি ইজি ফর ইউ টু অ্যাপ্লাই ফর নিউ জবস। আমি শুধু বিপিও ইন্ডাস্ট্রির কথা বলছি না, সবার কথা বলছি, বাট অফকোর্স বিপিও খাতে আমরা যেহেতু একটা বিশাল ইন্ডাস্ট্রি ফর্ম করার লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি, সো আই এম এনকারেজিং পিপল to gain these skills so that we can get you on the BPO boat, let's say. So what we look for is also agility, adaptability, and there's a hunger. We look for a hunger, যে we will do it. এই শিক্ষার একটা ক্ষুধা থাকতে হবে, এই জিনিসটা খুবই জরুরি। And you have to be fail ready. আমরা যখন একটা পার্টিকুলার অ্যামাউন্ট থেকে 1/3 ওয়ার্কার অর্ডারে নেমে গেলাম, আমাদেরকে কিন্তু অ্যাডাপ্ট করতে হয়েছে। বিপিও ইন্ডাস্ট্রিতে যারা ইন্টারন্যাশনালি কাজ করছি, যারা লোকালি কাজ করছি, লোকালি অবশ্য অত ইম্প্যাক্ট হয়নি কোভিড এর জন্য, কিন্তু ইন্টারন্যাশনালি যারা কাজ করছি তাদেরকে কিন্তু একটু ফেল রেডি হতে হয়েছে। আমরা যদি উদ্যোক্তা হই কিংবা আমরা যদি কাজ করি, আমরা যেখানেই থাকি না কেন, আমাদেরকে একটা সবসময় মাথার পেছনে রেডি থাকতে হবে that things will change, because we are in an environment when everything is continuously changing. Having said this, আমাদের এমপ্লয়েবিলিটি বলেন, আমাদের attractability বলেন, সবকিছু, attraction বলেন, everything depends on 4 C's. What are the 4 C's? Critical thinking. আমরা কি প্রবলেম সলভ করতে পারি? আমরা কি ল্যাটারালি চিন্তা করতে পারি? আমরা কি একটা সমস্যা নিয়ে এটাকে অ্যাপ্লাই করে আমাদের আগের কাজ কিংবা আমাদের ইউনিভার্সিটিতে যা শিখেছি সেটা অ্যাপ্লাই করতে পারি? কিংবা এখন আমাদের কাছে যে জিনিসটা হাতে এসে পৌঁছেছে এটা হয়তো এরকম না,
ফিউচারে এটা হয়তো চেঞ্জ হবে, আমরা কি সেই দিকে ফারসাইটেডলি একটু চিন্তা করার এবিলিটিটা রাখি? এটা আমাদের জন্য খুব জরুরি। নেক্সট হচ্ছে ক্রিয়েটিভ থিঙ্কিং। অফকোর্স এভরিথিং ইজ ইনোভেশন। আমি যেটা সবচেয়ে ইনোভেটিভ লাগলো আমার কাছে, খুব ইন্টারেস্টিং, এটা কিন্তু কোনো ইন্ডাস্ট্রিতে না, হয়তো কোনো ফর্মাল ইন্ডাস্ট্রিতে না, বাট এই কোভিড-19 এর সময় আমি কাঁচা বাজারে গিয়ে যে গ্রোসারি করতাম সেটা বন্ধ হয়ে গেল। তো কাঁচা বাজারের ছেলেটা আমাকে বলল, আপা আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করে দিবেন, আমি আপনাকে হোয়াটসঅ্যাপ অনুযায়ী একদম আপনার গেটের সামনে এসে স্যাভলন দিয়ে পরিষ্কার করে সবকিছু নামিয়ে দিয়ে যাব। সো লুক এট দ্যাট ক্রিয়েটিভ থিঙ্কিং দ্যাট কেম রাইট অ্যাওয়ে। সো এই ইনোভেশন, এই এন্টারপ্রেনিউরিয়াল মাইন্ডসেট, এগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো ক্রিয়েটিভ থিঙ্কিং টু সলভ small problems and not to just think of a problem as a problem. You have to love the problem first. We talk about problems with a lot of detest. We talk about problems যে উফ এটা কি সমস্যা, বাট আমরা সমস্যার সমাধানটা সবসময় উপর থেকে করতে চেষ্টা করি। Let's go to the root of it. Let's learn to love the problem first. Because নিশ্চয়ই কোনো একটা কারণের জন্য, ফর এক্সাম্পল যানজট, ফর এক্সাম্পল কোভিড-19, আমাদের লকডাউন, সবকিছু কিন্তু একটা একটা বিশাল একটা মানে একটা ছোট কারণ থেকে একটা বিশাল ইম্প্যাক্টের সৃষ্টি হয়। সো লেটস সি, Dhaka is becoming a huge big country, a huge big city. It's a metropolis. We are growing. As a result, of course, we're going to get traffic problems. So let us try to solve that in a creative manner. So এই জিনিসটা, not to detest the problem, but instead to love the problem and to find solutions for it. What we also look for is the ability to communicate. আমি যাই বলছি সেটা যাতে আমি স্পষ্টভাবে সুন্দরভাবে আপনাকে বোঝাতে পারি। Similarly, when we're speaking to our customers, to our clients, let's continuously speak in the particular language that we're speaking. ইংরেজি বললে ইংরেজি, বাংলা বললে বাংলা। আমি যদিও একটু কোড মিক্সিং করছি, বাট I hope আপনারা আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, but because of the ease of understanding, I'm trying to do that. So ভাষা হচ্ছে একটা ডাইনামিক, ভাষা হচ্ছে একটা ডাইনামিক বিষয়। এখানে এটা কোনো দিনেই এটা পিউরিটানিক দৃষ্টিতে দেখা যাবে। I'm so thankful that the education minister is saying this. Thank you so much এটা পয়েন্ট আউট করার জন্য। আমার শাশুড়ি আম্মা এজ অ্যান অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স প্রফেসর। তো আমি যখন 2000 সালে এসে ওনাকে বলেছিলাম, আম্মা এটা কি ধরনের কথাবার্তা, কেমন ইংলিশ অ্যাকসেন্ট দিয়ে বাংলা বলছে রাখেন, তখন উনি আমাকে থামিয়ে বলেছেন, ভাষা এভলিউশনারি যারা, ভাষাকে আটকে রাখতে পারবা না। যখন একটা মাস একটা পার্টিকুলার ফ্রেজ কিংবা একটা ওয়ার্ডকে অ্যাকসেপ্ট করে নিবে, এটা ডিকশনারিতে যাবে ইভেন্চুয়ালি। সো তোমাকেও ইভলভ করতে হবে। So imagine, my mother-in-law is very far-sighted. So what you just said applies. It is, you're right. Puritanical বলে হবে না। আমরা যা কমিউনিকেট করতে চাচ্ছি সেটা কি করতে পারছি কিনা, আর যাদেরকে উদ্দেশ্য করে করছি তারা কি সেটা নিতে পারছে কিনা। Absolutely. However, যদি আমরা বাইরের সাথে কম্পিটিশন করি, লেট আস সে আমাদের পাশের দেশ ইন্ডিয়ার সাথে কিংবা ফিলিপিন্সের সাথে বিপিও ইন্ডাস্ট্রিতে আমরা কম্পিট করি, তখন যেটা হয় যে দেখেন পাশের দেশ কিন্তু ইংরেজিটা খুব সুন্দর করে পারে বলে তারা প্রায় $200 বিলিয়ন বিপিও, ওয়ার্ল্ড ওয়াইড বিপিও বিজনেস করছে। সো আমরা কিন্তু এখান থেকে একটা বিশাল ভাগ নিয়ে আসতে পারি। দ্য বিপিও স্পেন্ড ইজ ইন দ্য বিলিয়নস, রাইট, ওয়ার্ল্ড ওয়াইড। সো আমরা আশা করছি সেখান থেকে নিয়ে আসবো। সো সেটার জন্য বিদেশের সাথে আমাদের যোগাযোগ করতে হলে আমাদেরকে ইংরেজিটার দক্ষতা বাড়াতে হবে। And collaboration. What we look for very much, very importantly, is also people with a teamwork mindset. যে আপনারা আপনাদের টিমের সাথে কোলাবোরেট করতে পারবেন, কাস্টমারদের সাথে কোলাবোরেট করতে পারবেন, একটা প্রবলেম সলভিং সিচুয়েশন আসলে অন্যান্যদের সাথে কোলাবোরেট করতে পারবেন, ভেন্ডার্স, পার্টনার সবার সাথে কোলাবোরেট করতে পারবেন। So these are the 4 C's: critical thinking, creative thinking, communication, and collaboration. What do we need? What are the basic skills and tools that we need in the BPO industry? Basic language skills, Bangla and English. বাংলাটা সুন্দর করে, ইংরেজিটাও সুন্দর করে। কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে আমাদেরকে দক্ষতা মানে আমি বলছি না যে আমাদেরকে কাব্যিক ভাষা কিংবা খুব ডিফিকাল্ট ইংরেজি জানতে হবে না, যেটা একটু আগে মন্ত্রী মহোদয় বললেন যে you know what, as long as we're able to communicate, এটা হচ্ছে আমাদের মেইন লক্ষ্য। আমরা যা বলতে চাচ্ছি সেটা আপনারা বুঝতে পারছেন, সেটাই কিন্তু খুবই জরুরি। কিন্তু আমরা যখন একটা সেন্টেন্স লিখছি সেটাকে আমরা প্রপারলি পাংচুয়েশন সহ গ্রামাটিক্যালি লিখতে পারছি কিনা,
এটাতে আমাদের লক্ষ্যটা রাখতে হবে। আরেকটা হচ্ছে গভর্নমেন্ট ইন ইকোনমিক্স। আমাদেরকে বুঝতে হবে হাউ আওয়ার গভর্নমেন্ট ওয়ার্কস, হাউ দ্য ইকোনমিক্স অফ দ্য কান্ট্রি ইজ। এগুলোর সম্বন্ধে একটু বেসিক নলেজ থাকা দরকার আমাদের। Computer and internet skills, of course, that is extremely important. My father-in-law, he's mashallah 89 years old. He sent me an invite on Facebook. And I said, Papa, apni Facebook use korchen? And he's been using it for quite some time. And he said, Zara, there is no age for technology. So computer and internet skills can be from 3 to 90, not a problem. 3 to 100, not a problem. So pick it up, start learning today. If you think এটা খুবই difficult, trust me, it is not difficult. এটা খালি আমাদের মাইন্ডে পেছনে একটা ফিয়ার আছে। Just start using it. এটার মতো ইজি জিনিস এখন a 3-year-old can also tell you. Communication skills, again, we continuously reiterate, আপনি যেটা বোঝাতে চেষ্টা করছেন, আপনি কি বোঝাতে পারছেন কিনা, আর আপনি কাস্টমারকে যেটা বলতে চাচ্ছেন, সে কি সেটা বুঝতে পারছে কিনা। তার আগে আপনি যখন ইন্টারভিউতে আসছেন, ইন্টারভিউতে আমরা কি আপনার কথাটা, আপনি কি করেছেন, আপনি আমাদের জন্য কি করবেন, সেটা আপনি আমাদেরকে বুঝিয়ে বলতে পারছেন কিনা। এটাই আপনার কমিউনিকেশন স্কিল দ্বারা প্রুফ হবে। ইজি ইন্টারনেট অ্যাক্সেস, এটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। আপনারা যদি বাসায় বসে ফ্রিল্যান্সিং করেন, ইফ ইউ, বাংলাদেশে এখন এভরিবডি হ্যাজ ইন্টারনেট অ্যাক্সেস। From Teknaf to Tetulia, we can proudly say everybody has internet. Look at us. We're socially distanced but digitally connected. So আজকের আমাদের এই সেশনের মতো, we have easy internet access. So why not try out the BPO industry? Committed for work. Commitment লাগবে. One thing is true, a work from home এসে আমাদের কোনো টাইম টেবিল নাই, but you know, this is the life that freelancers have led from the very beginning. Flexi hours. It's beautiful. They work from home, but they also adjust their hours. Certain times they're working 18 hours at a stretch and they have 2 days of break and then again they start working. So committed for work, work has to be delivered. It doesn't matter how many hours we put in. But of course, if you're coming to the office, we have set 8 or 9 hours that you come and work with 1 hour break. That is different. That is for when you're working at the office. But working from home, working as a freelancer in the BPO industry, you need the commitment, you need the dedication. But if you can manage a flexi hour, believe me, you can do a great job here. You have to learn outsourced skills like Photoshop, social media, CRM management, and any other tools that are required. A lot of people are learning a lot of serious Python and other stuff, artificial intelligence, data science related skills. Those are really, really valuable right now. So if you've started, if you're doing Google Garage, go ahead, do it. The jobs are endless, trust me. If not just in Bangladesh, all over the world, people are looking for good resources. What are the applied skills that we are looking for? As I said earlier, critical thinking. We want to see if you can solve problems. We need good oral, verbal communication. Are you able to speak? Eta practice kora jay. There are tons and tons of websites online. You can speak to each other and speak to each other without any fear, without any shame. Because আমি যেটা বলি, love Bangla, speak English when you're talking to the customer. এখানে কিন্তু কোনো বিভেদ নাই। আমি সবসময় বলি, ইংলিশকে ল্যাঙ্গুয়েজ স্কেলে দিব না, ইংলিশকে আমরা টুলসে দিব। মাইক্রোসফট অফিসের মতো, ফ্যান্টমের মতো, ফটোশপের মতো। English is now a tool that we use with our customers. Similarly, if you're working with, sorry, I may be going over time. Tohid bhai? না, ঠিক আছে আপু, বলেন। আমরা শুনছিলাম আপনার কথা খুবই সুন্দরভাবে বলেন এবং আমি অলরেডি মনে হচ্ছিল আমি একজন এজেন্ট, আমি আপনার কথা শুনছি বা আমি কাজ করব নতুন করে। I'm so sorry, আমি তাড়াতাড়ি শেষ করে ফেলছি। না, আপনি আমাকে বলবেন কিন্তু আমি অনেক কথা বলি, সো আমি হয়তো একটু দেরি করে ফেলতে পারি। আচ্ছা, সো ওরাল কমিউনিকেশন বলতেই যাচ্ছি, যেটা ওরালি ভার্বালি বলেই যাচ্ছি। রিটেন কমিউনিকেশনটা যার আগেও বলেছিলাম, যেটা আমাদের দক্ষতাটা থাকতে হবে, দ্যাট আমরা কারেক্ট ভাবে যাই লিখব। টিমওয়ার্ক, কোলাবোরেশন, এটার কথাও বলেছি। Diversity. We're looking for a lot of women. We're looking for all genders. We're looking for people from all backgrounds. So please don't think যে আমি পার্বত্য চট্টগ্রামে আছি, আমি কি এসে সাকসেস, of course আপনি সাকসেসফুল হতে পারবেন। এই ইন্ডাস্ট্রি is diverse. It's global. So and we are all global citizens. So কোনো সমস্যা নাই। Do not just আপনার ফিয়ারটাকে বাদ দেন। Park your fear. You will already be a success. Don't worry about that.
অফকোর্স ইনফরমেশন টেকনোলজি অ্যাপ্লিকেশনটা প্রয়োজন এবং লিডারশিপ। উই ওয়ান্ট টু সি দ্যাট লিটল কোয়ালিটি অফ লিডারশিপ, যাতে আপনি আসেন আজকে কাজিয়াটিতে কাজ করেন, কালকে আপনি আরেকটা বিপিও ফর্ম করতে পারবেন নিজে। সো উই আর লুকিং ফর entrepreneurs because we want to grow the BPO industry. The growth of BPO industry means we are fueling the economy. আমরা যদি ইন্টারন্যাশনালি যেতে পারি, আপনি চিন্তা করেন 1 ঘন্টার কাজ আমরা বাংলাদেশি টাকায় যদি আর্ন করি, সেটার 85 গুণ আমরা কিন্তু ইউএস এর সাথে কাজ করে আর্ন করতে পারি। সো why not go out there and get the lion's share? So having said that, I think I'm at the end of, innovation is always there. Of course, we're talking about creativity and innovation. আগেও বলেছি আমাদেরকে, as it is said by one of the great thinkers of the founder of Apple, Steve Jobs had said, stay hungry and stay foolish. আমাদেরকে কন্টিনিউয়াসলি নতুন কিছু চিন্তা করতে হবে, আমাদেরকে উদ্যোক্তার মাইন্ডসেটে আসতে হবে। সো আই এম শিওর অনেকে চলে এসেছেন। আমরা যখন গ্রাজুয়েট করছিলাম there were not too many entrepreneurs, but now there are ton of startups, there are thousands of people, millions of people who are wanting to do something new. So just get out there and do it. Thank you so much. থ্যাংক ইউ জারা আপা, চমৎকারভাবে আপনি বললেন আমাদের বিপি ইন্ডাস্ট্রির চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনিটিস। অ্যান্ড আসলে আজকের সেশনটা আমি একটু অন্যভাবে করতে চাচ্ছি, যেহেতু মডারেশনটা আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তো আমার হাতে কিছু পাওয়ার আছে। সেই পাওয়ারটা আমি এখন ইউজ করতে চাচ্ছি, যে আজকে আমি টিপিক্যালি সবার কাছে যাব না যে আপনি এটা বলেন, আপনি এটা বলেন, হ্যাঁ, তাহলে কি হচ্ছে, যে সেট গোল হয়ে যাচ্ছে, যে আমি আসলে ফিক্স করে দিচ্ছি যে আপনাকে এটা নিয়ে বলতে হবে। হয়তো বা আপনাদের মাথায় আরেকটা জিনিস আছে, এটা ইম্পর্টেন্ট পয়েন্ট, আই মাইট বি মিস ইট। সো আমি এটা মিস করতে চাচ্ছি না, আমি আপনাদের সবার মূল্যবান কমেন্টস অ্যান্ড সাজেশন চাচ্ছি। সেখানে আমি শুরু করতে যাচ্ছি মাহতাবুল হক, উনি উনার নিজেরটাই বলবে, বাট আমি ছোট্ট একটা কোশ্চেন অ্যাড করতে পারি, যেটা উনি দিয়ে অথবা উনি অ্যাড করতে পারে, যে উনি তো গত 3 বছরে বাক্য এসিএপি প্রজেক্টের প্রায় 16,000 তরুণ তরুণীকে উনি ট্রেনিং করিয়েছেন। সো এই জার্নিটার ব্যাপারে ওনার সাথে আমি শেয়ার করতে যাচ্ছি, যে কীভাবে মাহতাব ভাই আপনি করলেন এত লোকের ট্রেনিং। প্লিজ মাহতাব ভাই। ধন্যবাদ তহিদ ভাই। প্রথমেই আসলে এটা আমি করিনি। বাকর অসম্ভব সহযোগিতা এবং সরকারের যে প্রজেক্ট, সেই প্রজেক্টটা বেসিক্যালি আমি পরিচালনা করি, বা আমি একটা প্রজেক্ট ইমপ্লিমেন্টিং ইউনিট হেড করি মাত্র। বাট এই কাজটা যে তহিদ ভাই যেটা বললেন, যে 2016 থেকে যে প্রজেক্ট শুরু হয়েছে, প্রায় 17,000 ট্রেনি এই প্রজেক্টের আন্ডারে ট্রেনিং নিয়েছে, এবং প্রায় 11 থেকে 12,000 অলরেডি জব করছে, এবং আমাদের টার্গেট আছে আরও 10,000। 2023 সাল পর্যন্ত এই প্রজেক্ট চলবে। কিন্তু আমি প্রথমেই একটু আমার একটা এক্সপিরিয়েন্সের কথা বলতে চাচ্ছি, যে প্রজেক্ট করতে গিয়ে আমরা যেটা দেখলাম, যে জারাপা যেটা বলছিলেন, যে আমাদের তরুণদের হাঙ্গার আছে, হাঙ্গার জবের জন্য হাঙ্গার আছে, বাট একটু বোধহয় স্কিল ডেভেলপ, নিজের স্কিলটা ডেভেলপ করার ক্ষেত্রে একটু প্রচেষ্টার অভাব আছে। সেই জায়গাটাতে বেসিক্যালি আমরা এই প্রজেক্টের মাধ্যমে সাপোর্ট দিচ্ছি। সুতরাং যেটা বইয়ের ভাষায় যেটা বলতে হয়, যে স্কিল গ্যাপ যেটা আছে, বিকজ আমাদের এখনও আমাদের ন্যাশনাল কারিকুলাম বা আমাদের যে মেইন স্ট্রিম কারিকুলামে ওই স্কিলটা আসে না, যেটা বিপিও সেক্টরের জন্য প্রয়োজন, বিকজ বিপিও সেক্টরটাই নতুন। সুতরাং আমাদের ন্যাশনাল কারিকুলামও ওইভাবে এখনও তৈরি হয় নাই। মন্ত্রী মহোদয় আছেন, আমি আশা করি নিশ্চয়ই আমরা এক পর্যায়ে এরকমভাবেই যাব, যে ফিলিপিনের মতো আমাদের ন্যাশনাল কারিকুলামে এই জিনিসটা অন্তর্ভুক্ত হয়ে যাবে। কারণ এই স্কিল গ্যাপ প্রজেক্ট বা স্কিল গ্যাপ ডেভেলপ করা যে প্রজেক্ট মানে তো কিছু একটা অস্থায়ী। তো আমি যেটা বলছিলাম, যে এই প্রজেক্ট 2021 সাল 23 সাল পর্যন্ত এখন পর্যন্ত আছে। তারপরে কি, হোয়াট আফ দ্যাট আফটার দিস প্রজেক্ট? সো এই যে স্কিল গ্যাপটা, এইটা ফিল আপ করার জন্য আমরা সর্বতভাবে চেষ্টা করছি। এই প্রজেক্টের মাধ্যমে কতগুলো ভালো জিনিস অলরেডি উঠে এসেছে। আমরা কিছু লার্নিং ম্যাটেরিয়াল তৈরি করেছি, কম্পিটেন্সি বেসড লার্নিং ম্যাটেরিয়াল যেটা বলা হয়, সেগুলো অলরেডি ন্যাশনাল ডকুমেন্ট হয়েছে, এনএসডিএ এগুলাকে অ্যাপ্রুভ করেছে। সো দিস হ্যাজ বিকাম এ ন্যাশনাল ডকুমেন্ট। সো বেসিক্যালি কিন্তু কারিকুলাম এবং রিডিং ম্যাটেরিয়াল ইজ অলরেডি রেডি, যেটা হয়তো একটা সময় হয়তো এটা হস্তান্তর করা হবে, এই প্রজেক্ট যাতে ন্যাশনাল কারিকুলামের ভিতরে ঢুকতে পারে। তো আমরা যে চ্যালেঞ্জগুলো ফেস করেছি, সেটা একটা যেটা বললাম, যে তাদের যে হাঙ্গার, এই হাঙ্গারের ক্ষেত্রে তাদের এক্সপেকটেশনটা বেশি। যে স্টার্টিং জব বাংলাদেশের পার্সপেক্টিভে আমরা জানি মোটামুটি স্টার্টিং স্যালারি কী বা এক্সপেকটেশনটা কী, আমাদের তরুণদের এক্সপেকটেশনটা অনেক ক্ষেত্রে বেশি থাকে। তো সেই জায়গাতে আমরা জানি ইন্ডাস্ট্রিটাও নতুন, বিপিও এখন ওই পর্যায়ে যেতে পারছি না। বাট যারা আবার যেটা বলেছেন, যে একটা সময় হয়তো বিপিও নামেই বাংলাদেশকে চিনবে, যেরকম ফিলিপাইনকে বিপিও বললেই সবাই চিনে, যে সবাই পরিচয় দেয় যে আমি বিপিও সেক্টরে কাজ করি। সো এইটাই হলো এই প্রজেক্টের লক্ষ্য, যাতে এই প্রজেক্টটা অদূর ভবিষ্যতে
এরকম একটা পর্যায়ে নিয়ে যেতে পারে আমাদের শিক্ষা না, ব্যবস্থা। এখানে একটু যদি বলি যে এক্সপেকটেশনটা আপনি বলছেন যে মানে এক্সপেকটেশনটা কিভাবে তাদের গ্রো করেছে, মানে আমি এখন স্টুডেন্ট বা আমি এখন গ্রাজুয়েশন কমপ্লিট করলাম, তো সেখানে কি এক্সপেকটেশন আমাদের খুব হাই থাকে? মানে কিরকম হাই থাকে? আপনি কিছুক্ষণ আগে যে বললেন যে যারা কাজ করতে আসছে তাদের এক্সপেকটেশন অনেক হাই থাকে, বা কি টাইপের হাই থাকে? হাই থাকে, আমি যদি বলি যে আমরা তো গ্র্যাজুয়েটদের নিয়ে ডিল করছি, সো আমরা সরি টু সে যে গ্র্যাজুয়েটদের বিভিন্ন ক্যালিব্রেশন আছে। আমি যদি বলি একটা স্কুলের গ্র্যাজুয়েট একটা লেভেলে, আরেকটা স্কুলের গ্র্যাজুয়েট আরেকটা লেভেলে। জেলা শহর থেকে যারা গ্র্যাজুয়েশন করে আসছে বা ঢাকার পাবলিক অথবা প্রাইভেট ভালো ইউনিভার্সিটি থেকে, ভালো খারাপ বলবো না, হয়তো একটু আপার ক্যালিবারে যারা করছে, তাদের এক্সপেকটেশন তো একটু বেশি থাকে। বাট যে হয়তো গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে জেলা শহর থেকে, সে যদি তার সমান এক্সপেকটেশনে নিজেকে প্লেস করতে চায়, তাহলে হি হ্যাজ টু লুক অ্যাট দি মিরর টু সি হোয়াট ইজ হিজ ক্যাপাবিলিটি। আচ্ছা। আমি সেই জায়গাটা বলছি যে এইখানে যদি এরকম হতো যে আমাদের গ্র্যাজুয়েশনটাই গ্র্যাজুয়েটেড প্রপারলি, যে সবারই একই রকম গ্র্যাজুয়েশন হচ্ছে, মানটা একই রকম হচ্ছে, তাহলে হয়তো এই গ্যাপটা রাইট, বা আপনার এখান থেকে আমরা একটা মূল্যবান পয়েন্ট পেয়েছি, যেটা আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমরা আসবো, যে মানে লেখাপড়া কারিকুলাম এবং চাকরির কারিকুলাম আসলে এখন অনেক বিস্তর ফারাক। তার কারণে কিন্তু আমাদের এই গ্যাপ ট্রেনিংগুলি করা হচ্ছে, স্কিল গ্যাপগুলিতে আমরা কাজ করছি। তো মাতা ভাই, আপনাদের নেক্সট কতজন ট্রেনিং করাবেন আপনারা আগামী 3 বছরে? আগামী 3 বছরে যে টার্গেট সেট হয়েছে সেটা 11,000, 10 থেকে 11,000-এর মতো। বাট এইটা টার্গেট, ইনিশিয়াল টার্গেট প্ল্যানিংয়ের জন্য আমাদের একটা টার্গেট করতে হয়, যেহেতু এর সাথে ফিনান্স জড়িত। বাট এই টার্গেট মিট করতে পারলে, যেটা এডিবি বা কনসার্ন মিনিস্ট্রি থেকে বলা হয়েছে যে এই টার্গেট আরও বাড়বে। সো আপাতত 10,000 2023 সাল এবং পর্যন্ত। এটা সম্পূর্ণ বিনামূল্যে? হ্যাঁ, এবং এই সবচেয়ে আমি মিস করেছি, ট্রেনিংটা আসলে বিনামূল্যে, এবং সামান্য কিছু যারা ট্রেনি তাদেরকে দেওয়া হয়, তার আসা যাওয়ার খরচ সহ কিছু একটা দেওয়া হয়। কিন্তু তাদের কোনো রকম এখানে তাদের কোনো রকম মানে তারা খরচ টাকা করতে হয় না। পাচ্ছে, ট্রেনিং করে তারা টাকা তারা পাচ্ছে, টাকা পাচ্ছে, কনভেন্স পাচ্ছে, তারা তাদের কনভেন্স পাচ্ছে, তারা একটা নাস্তার জন্য বিল পাচ্ছে। Fantastic. এটা আসলে ইউনিক বাংলাদেশে, বোধহয় আমি জানি না এরকম কোনো প্রজেক্ট আছে কিনা। আরো আছে, বাট এই প্রজেক্টগুলিতে সুবিধা হচ্ছে যে তারা সরকার থেকে সাপোর্ট দেওয়া হচ্ছে। হ্যাঁ, সাপোর্টটা সরাসরি সরকার থেকে দেওয়া হচ্ছে, তবে এটা ইমপ্লিমেন্ট হচ্ছে বাকর মাধ্যমে। চমৎকার চমৎকার মাধব ভাই, আপনাকে আগামী দিনের জন্য শুভকামনা। এবং একই সাথে আমি একটু আসবো ইকবাল বাহার জাহিদ ভাই। উনি আসলে বাংলাদেশে কাজ করছেন, নিজের বলার মতো একটা গল্প। আমি যেটা জানি যে উনি 4 লক্ষর বেশি মানুষকে, তরুণ তরুণীকে নিজে গত 1000 দিনের বেশি সময় ধরে উনি ট্রেনিং করাচ্ছেন, এবং বাংলাদেশের সবগুলি জেলা, উপজেলা, গ্রাম অঞ্চল পর্যন্ত ওনার স্টুডেন্ট আছে। সো ইকবাল ভাই, আপনি যে এতদিন যাবত ট্রেনিং করাচ্ছেন, তো এটা তো একটা রেকর্ড হয়ে গেছে, টানা আপনি 1000 দিনের বেশি ট্রেনিং করাচ্ছেন এমপ্লয়মেন্ট, যেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে নিজের বস নিজে হওয়ার জন্য। সো সেটা কিন্তু আসলে বিজনেস ছাড়া কোনো উপায় নেই। চাকরি করলে তো নিজের বস নিজে হওয়া যায় না, একমাত্র হচ্ছে যদি আমি ব্যবসা করি, আমি যদি বিজনেসে আসি, তাহলে কিন্তু নিজের বস নিজে হওয়া যায়। সো ইকবাল বাহার জাহিদ ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি জি। কেমন জি, লাগছে আমি ভাই? শুনতে 4 পাচ্ছি লক্ষ ভাই। স্টুডেন্ট শিখালেন, তো সেখানে আপনার অভিজ্ঞতাটা বলেন আমাদেরকে। জি, আপনি সঠিকভাবেই বলেছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ইদানিং প্রায় বক্তৃতায় বলছেন যে তোমাদেরকে উদ্যোক্তা হতে হবে। তো অ্যাকচুয়ালি আমি জানি না কি কারণে আমার সাথে এতটা মিলে গেল। আমি গত 3 বছর ধরে টানা প্রায় 1060 দিন আজকের হিসাব অনুযায়ী, আজকেও আমি একটা ক্লাস নিয়েছি। প্রতিদিন একটা করে ক্লাস নেই, এবং এটা একটা ওয়ার্ল্ড রেকর্ড। আপনি সঠিকভাবেই বলেছেন। বাংলাদেশে তো নয়, সারা পৃথিবীতে কেউ কোনোদিন টানা 1000 দিনেরও বেশি কোনো শিক্ষক এ পর্যন্ত কোনো ক্লাস নেন নাই উদ্যোক্তা বিষয়ে। সে রেকর্ডটা আমি করেছি, এবং এটা সম্পূর্ণ বিনামূল্যে। আমি দেশের জন্য একটা কাজ করছি। আমি এখন পর্যন্ত সরকারের কোনো সহযোগিতা নেই বা কারো কোনো সহযোগিতা নেই। এককভাবে আমার একটা স্বপ্ন ছিল, আমি দেশের জন্য একটা কাজ করব, বাংলাদেশের তরুণদের জন্য কাজ করব। বিশেষ করে বাংলাদেশে যে বেকার সমস্যা, এটা আমাকে ভীষণভাবে ভাবায়। সেখান থেকে আমি ভাবলাম, এই যে এত মানুষ প্রতি বছর চাকরি করে বেরোচ্ছে, চাকরির খোঁজে বেরোচ্ছে পাশ করে, তাদের তো চাকরি নেই, তাহলে তারা কি করবে? তা আমি একটা স্বপ্ন লালন করে চলেছি যে চাকরি করব না, চাকরি দেব। এই স্বপ্ন নিয়ে আমি তাদেরকে শিখাচ্ছি কিভাবে একজন উদ্যোক্তা হতে হয়, এবং উদ্যোক্তা হওয়ার জন্য আমার গত 17 বছরের উদ্যোক্তা জীবনের যা কিছু আমি শিখেছি, প্লাস আমার এখানে আরো প্রায় 200-300 উদ্যোক্তাকে এনে আমি ক্লাস করিয়েছি, আমি তাদের সাক্ষাৎকার নিয়ে গল্প বলিয়েছি, এবং আমি তাদেরকে শিখিয়ে চলেছি বাংলাদেশের এই পর্যন্ত প্রায় 4.5 লক্ষ তরুণ তরুণীকে, এবং বিশ্বের প্রায় 50টা দেশের প্রবাসী বাংলাদেশিদেরকে সহ আমি গত 1060 দিনে আমি তাদেরকে শিখিয়েছি কিভাবে একজন উদ্যোক্তা হয়। এবং আপনারা বারবার স্কিলস এর কথা বলছিলেন, এবং আপনি শুনলে অবাক হবেন, আমরা এখানে প্রায় 10টা স্কিলস তাদেরকে শেখাচ্ছি,
যেগুলো ইনফ্যাক্ট বিপিও সেক্টরে চাকরি করুক বা ব্যবসা করুক তার কিন্তু কাজে লাগবে। যেমন বাংলায় কথা বলা, আমরা কিন্তু আসলে অনেকেই সুন্দর করে বাংলায় কথা বলতে জানি না। বাংলায় কথা বলা মানে অনেক স্বপ্নের কথা, অনেক উদ্যোগের কথা আমরা বলতে না পারার কারণে কিন্তু হারিয়ে যায়। সো বাংলা কথা বলা, ইংরেজিতে কথা বলা, ইমোশনাল ইন্টেলিজেন্স, কমিউনিকেশন উপরে, তারপর লিডারশিপের উপরে, তারপরে বেসিক অ্যাকাউন্টিং স্কিলস। অনেক উদ্যোক্তা আছেন বাংলাদেশে, তারা অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড না, তারা অ্যাকাউন্টিং টার্মিনোলজি শুনলে ভয় পান, তাদেরকে আমরা অ্যাকাউন্টিং এর বিভিন্ন টার্মিনোলজি গুলো শেখাচ্ছি। তারপরে হচ্ছে সেলস এবং মার্কেটিং স্কিলস, কিভাবে তারা কোথায় ফান্ড পাবে। আপনারা জানেন যে বাংলাদেশে এখন এই যে যেটা আমরা ডিজিটাল ওয়ার্ল্ড নিয়ে কথা বলছি, আইসিটি মিনিস্ট্রি থেকে নানান রকমের ইনোভেশন ফান্ড, আইডিয়া প্রজেক্টের ফান্ড দেওয়া হয়, সেগুলো আমরা তাদেরকে ধরিয়ে দিচ্ছি। তাছাড়া আমরা চেষ্টা করছি মূলত ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি করতে, যারা নিজেদের বিভিন্ন রকমের ছোট ছোট পার্ট টাইম জব বা পার্ট টাইম ব্যবসা করে তারা 10,000, 20,000, 50,000, 1 লাখ টাকা জোগাড় করবে, সেই টাকা দিয়ে তারা ব্যবসা করবে। এবং আপনারা শুনলে অবাক হবেন, এর মধ্যে আমরা প্রায় 20,000 উদ্যোক্তা তৈরি করেছি গত 3 বছরে, যারা অন্যদেরকে চাকরি দেয়। এবং আমার স্বপ্ন আগামী 1 বছরের মধ্যে আমি প্রায় 40,000 উদ্যোক্তা তৈরি করব, যারা প্রায় 1 লক্ষেরও বেশি কর্মসংস্থান তৈরি করবে। এবং আগামী 5 বছরের মধ্যে আমার স্বপ্ন 5 লক্ষ কর্মসংস্থান তৈরি করা এই উদ্যোক্তা তৈরির মধ্য দিয়ে। এবং এটা আমি করে যাচ্ছি। আমি যেটা বললাম যে মানুষ দেশের সেবা করার জন্য সবসময় রাজনীতি করতে হয় না, রাজনীতি না করেও দেশের জন্য কাজ করে যায়, সেরকম একটা ইম্প্যাক্ট তৈরি করার চেষ্টা করছি এবং ইনশাআল্লাহ এই কাজ আমি করে যাব। আমি খুবই আনন্দিত, কারণ হচ্ছে আমি একেবারে গ্রামের ছেলেমেয়েদের নিয়ে কাজ করছি। আপনি বলছিলেন প্রত্যন্ত গ্রামের উপজেলা লেভেলের শিক্ষার্থীরা সরাসরি আমার সঙ্গে কানেক্টেড হতে পারছে, তাদেরকে আমি অনলাইনে ক্লাস নিচ্ছি এবং আমি অবাক হয়ে যাই, তাদেরকে একটু পিঠে হাত দিলে বা মাথার উপর হাত রাখলে তারা যে জ্বলে উঠতে পারে, এটা তাদের দেখে আমি খুবই অভিভূত। এমন এমন ছেলেমেয়ের গল্প আপনারা এখন আমার ইউটিউবে পাবেন, যে তারা মাত্র 5,000, 10,000, 50,000 টাকা দিয়ে শুরু করেছিল আজ থেকে 2 বছর আগে। এখন তারা মাসে 10 লাখ, 15 লাখ এবং কেউ 50 লক্ষ টাকা সেল করছে। তো এরকম গল্প, হাজার হাজার গল্প আমি তৈরি করছি, যাতে করে বাংলাদেশে বেকার সমস্যার কিছুটা সমাধান এই নিজের বলার মতো একটা গল্পের মধ্য দিয়ে। এবং নামটাও আমি ওরকম রেখেছি যে আপনার নামের সাথেই তো আসলে নিজের বলার মতো আপনার নামের সাথে তো আসলে আপনার জার্নিটাকে ম্যাচ করে। So, নিজের বলার মতো একটি গল্প। তো আমি আপনাদের ফেসবুকে পেজে দেখেছি যে সবাই তার গল্পগুলি শেয়ার করে, অ্যাজ এ ভালো মানুষ হিসেবে কাজ করা যায়। তো আমি আপনার সাথে কাছে আমি আবার ব্যাক করব, আমি একটু আসতে যাচ্ছি আহমেদুল হক, ববি ভাই, আমাদের খুবই প্রিয় বাক্যর, যার জন্য আসলে বিপিও ইন্ডাস্ট্রি উনি শুরু করেছেন 2000। রোহিত ভাই, আমি একটু জি, আমার পক্ষ থেকে মানে আমাদের আলোচনায় একটু অংশগ্রহণ করে আমাকে কি একটু বিদায় দেওয়া সম্ভব হবে? তাহলে ভাইয়া আপনাকে আমাকে কাছে দুইটা কোশ্চেন আছে। আগের কোশ্চেনটা ছিল আমাদের, আমার 6টা বাজে আমার 30 মিনিটের জন্য কমিটমেন্ট ছিল, এখন মানে 1 ঘন্টা 15 ঠিক আছে মিনিট ভাই, হয়ে আমি গেছে। আপনাকে আমাকে এখনই একটু আপনার কাছে আসছি। আরেকটা engagement আছে। আমি ভাই ববি ভাইয়ের কাছে পরে যাচ্ছি। আপনার কাছে আমরা দুইটা কোশ্চেন কিন্তু আগের দুই বক্তা থেকে পেয়েছি। একটা হচ্ছে যে লেখাপড়ার যে কারিকুলাম এবং চাকরির কারিকুলাম, দুইটার মধ্যে কিন্তু এখনো একটা বিস্তর ফারাক আছে, কারণ টেকনোলজি তো চেঞ্জ হচ্ছে, বাট আমাদের যে কারিকুলাম, যেটা এক্সিস্টিং কারিকুলাম, সেটা কিন্তু আপডেটেশনে একটু সময় লাগে, যেহেতু এটা একটা টিম ওয়ার্কে কাজ করতে হয়। তো আরেকটা কোশ্চেন এখানে আসছিল যে আমাদের যারা ইকবাল ভাই থেকে, সেখান থেকে ওই যে একদম রুট লেভেলে কীভাবে আরও ট্রেনিং করানো যায়, কীভাবে আরও সাপোর্ট দেওয়া যায়। তো আমি এখন অনুরোধ করছি আমাদের আজকের প্রধান অতিথি মহিবুল হাসান চৌধুরী, আমাদের খুবই প্রিয়, ওয়ান অফ দ্য ডাইনামিক। আমার খেয়াল আছে ভাই, আপনি একদিন বলেছিলেন যে বিপিও ইন্ডাস্ট্রির যে যারা বিপিও ওয়ার্ল্ড গ্লোবাল যে কোম্পানিগুলি, লাইক ফরচুন 100 কোম্পানি, আপনি কিন্তু কনসালটেন্সি করেছেন, অ্যাজ এ লিগাল সাপোর্ট তাদেরকে আপনি দিয়েছেন। সো ইউ নো দ্য কোর ফাংশন অফ বিপিও। সো আপনি কিন্তু আমাদেরকে সেখান থেকে সহযোগিতা করছেন। তো আমি এখন আপনাকে অনুরোধ করছি যে আপনার যদি মূল্যবান সাজেশনস অ্যান্ড ফর দ্য বিপিও সেক্টর যদি আপনি শেয়ার করতেন। ধন্যবাদ তহিদ ভাই। আমরা এখানে অনেক ভালো আলোচনা শুনছিলাম। আসলে আমি শুরুতেই ধন্যবাদ জানাতে চাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সন্তান, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র জনাব সজীব ওয়াজেদ জয়ের প্রতি, কারণ তার নেতৃত্বে বাংলাদেশে যে ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার, আমাদের আইসিটি ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছে, এই ইনফ্রাস্ট্রাকচারের উপরে নির্ভর করেই আমরা এখন স্বপ্ন দেখছি বিপিও ইন্ডাস্ট্রি, সফটওয়্যার এক্সপোর্ট, সফটওয়্যার সার্ভিস, নানান ধরনের সার্ভিস ইন্ডাস্ট্রিতে আমরা যেটাকে বলছি যে জ্ঞান নির্ভর অর্থনীতি, নলেজ ড্রিভেন ইকোনমি, সেইটাতে আমরা ট্রানজিশন করব।
সরাসরি একেবারে কৃষিভিত্তিক অর্থনীতি থেকে। তো এই যে মধ্যবর্তী যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে আমাদের দেশে, এবং সব ক্ষেত্রেই যে আসলে যেই তথ্য প্রযুক্তি অবকাঠামো, এটা কিন্তু অনস্বীকার্য যে এই তথ্য প্রযুক্তি অবকাঠামো পাশাপাশি সামাজিক অর্থনৈতিক স্থিতিশীলতা, নিরাপত্তা এবং পাশাপাশি যে সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক রাজনীতির যেই সাম্প্রদায়িক শক্তিকে নিয়ন্ত্রণ, অসাম্প্রদায়িক রাজনীতির প্রবর্তন, সবকিছু মিলিয়ে এখন যেটা ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি একটি রাজনৈতিক পরিস্থিতি আমাদের দেশের দরকার ছিল, এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং আমাদের সরকারের যে দূরদর্শী নেতৃত্ব, সেটার কারণে সম্ভব হয়েছে বলে আমরা এখন আসলে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছি। আমি দুটো বিষয়ে একটু এখানে বলতে চাই। আমি নিজে যখন ছাত্র ছিলাম যুক্তরাজ্যে, তখন আমি নিজেই মানে অলমোস্ট বিপিও ইন্ডাস্ট্রির একজন কর্মী ছিলাম। তো কর্মী ছিলাম এই জন্য যে আমি ফার্স্ট ইয়ারে থাকতে আমি একটি কল সেন্টারে কাজ করতাম, যেখানে টেলিফোনের অনেক প্যাকেজ টেলিফোনে কল করে বিক্রি করতাম। তো আমাদের তো আসলে যে পড়াশোনাটা ছিল, সেই পড়াশোনার সাথে তো আমার যে কল সেন্টারের কাজ, সেটার কোনো সম্পৃক্ততা বা সরাসরি কোনো সংযোগ ছিল না। তো পৃথিবীর কোনো দেশেই আমি কারিকুলামের সাথে ইন্ডাস্ট্রির সরাসরি সম্পৃক্ততা থাকে না। কারিকুলাম বা শিক্ষা ব্যবস্থা যেটা দেয়, সেটা হচ্ছে কিছু সুনির্দিষ্ট দক্ষতা এবং সুনির্দিষ্ট অভিজ্ঞতা এবং কিছু প্রশিক্ষণ দেয়, এবং সেগুলোকেই কিন্তু আমরা রূপান্তর করি হচ্ছে আমাদের কর্মজগতে। তো আমি যখন যুক্তরাজ্যে যাই, আমি স্কুল লেভেলে আমি যুক্তরাজ্যে গিয়েছিলাম। যাওয়ার পরেই সেখানে আমি কল সেন্টারে কাজ করতে হয়েছে, আমি যেহেতু ছাত্র ছিলাম। আবার যখন আমি থার্ড ইয়ার ইউনিভার্সিটিতে পড়ি, তখন আমি ইন্স্যুরেন্স বিক্রি করতাম ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি বলে একটি ইন্স্যুরেন্স কল সেন্টার থেকে। আমি তো ইন্স্যুরেন্সের বিষয়ে যোগ্য নই, মানে সেখানে প্রশিক্ষণ নেই, কিন্তু আমাদেরকে শর্ট একটি প্রশিক্ষণের মাধ্যমে যে ইন্স্যুরেন্সের যে সমস্ত বিষয়গুলো আমাকে বিক্রি করতে হবে, অর্থাৎ আমাকে সেল করতে হবে, যে সেলস স্কিল, সেগুলোর আমাদেরকে প্রশিক্ষণ দেয়। এবং আমার যেহেতু উন্মুক্ত, আমার নয় শুধু, যে কোনো কারো যদি উন্মুক্ত মানসিকতা থাকে, ওপেন মাইন্ডেড সে যদি হয়, এবং তার শিক্ষা ব্যবস্থা থেকে যদি সে সেই দক্ষতাটা যদি অর্জন করে, তাহলে কিন্তু সেই প্রশিক্ষণটা নিয়ে সেই কাজে দ্রুত নেমে যেতে পারে। তো আমাদের শিক্ষা ব্যবস্থায় যে জিনিসটা সবচেয়ে বেশি আমাদের জোর দিতে হবে বলে আমরা মনে করি, সেটি হচ্ছে যে এই যে সনাতন চিন্তা, যে আমাকে একটা স্কিল দিয়ে দেওয়া হবে, সেই স্কিলটা নিয়ে আমি একটা সুনির্দিষ্ট কাজে যাব। এই পুরো যে সনাতন চিন্তাটাই কিন্তু এখন একটা অবসোলেট হয়ে গিয়েছে। আমাদের এখন শেখাতে হবে যে লার্নিং হাউ টু লার্ন। তো এই যে কারণ আজকে যা শিখবো, আগামীকাল তা কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে, হয়ে যাবে, হয়ে যেতে বাধ্য। কারণ সমাজ যেই দ্রুত গতিতে এগোচ্ছে এবং প্রগতি এবং প্রযুক্তি যেই দ্রুত গতিতে এগোচ্ছে, এখানে আমাদের নতুন করে শেখার মানসিকতা না থাকলে কিন্তু আমরা পরিবর্তিত অর্থনীতিতে খাপ খাইয়ে নিতে পারবো না। এই ক্ষেত্রে আমাদের ইকবাল বাহার ভাই যে কাজটা করছেন, আমি তাকেও বিশেষভাবে ধন্যবাদ জানাই, যে আসলে আমাদের সমাজের একটা বিশাল জনগোষ্ঠীকে আমরা সবাইকে যে তথ্য প্রযুক্তি খাতের যে অগ্রযাত্রা, এটার সাথে সম্পৃক্ত করা সবসময় সম্ভব হবে না। এই যে আমরা নানান ধরনের দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণ নিয়ে তারা নিজেদের জীবিকা আহরণের জন্য, এবং এই যে আমরা যেটা বলছি সাস্টেইনেবল লিভিং, অর্থাৎ টেকসই জীবন যাপন করার জন্য এই মানসিকতা পরিবর্তনের কাজটা কিন্তু আমাদের সর্বাগ্রে করতে হবে। আমাদের একটা দেখা যায় যে আমরা বিশ্ববিদ্যালয়ে পড়লেই আমাদের মানসিকতাটা এমন হয়ে যায় যে আমার আর কোনো নতুন স্কিল শেখার বা নতুন কিছু শেখার প্রয়োজন নেই। আমরা বিশ্ববিদ্যালয়েও পড়েছি, আবার আমরা বার্গারের দোকানেও কাজ করেছি, আমরা সেই দোকানে কাজ করতে গিয়ে বাথরুমও পরিষ্কার করেছি। কিন্তু আমাদের দেশে আমাদের একটা মানে মানসিকতার একটা সমস্যার সৃষ্টি হচ্ছে, যে আমরা সবকিছুতেই আমরা কায়িক শ্রমকে আমরা সবসময় অবমূল্যায়ন করি। তো এই যে কায়িক শ্রমকে অবমূল্যায়ন করা, আর কিছু মানে শিক্ষা একটা পর্যায়ের পরে হওয়ার পরে আমি ভাষাকে অবমূল্যায়ন করা, আমরা মনে করি আমাদের দেশে অনেক সময় বাংলা কম জানলে আমি বোধহয় বেশি ইংরেজি জানি, আদতে দেখা যাচ্ছে আমরা বাংলাও জানছি না, ইংরেজিও জানছি না। তারপরে এই যে একটা মানে এই যে মানসিকতার সমস্যাটা, কেন আমরা আসলে ভাষাটাকে যখন রপ্ত করছি, তখন সেটাকে কিভাবে ব্যবহার করে আমি যোগাযোগ স্থাপন করব, সেটা কিন্তু আমরা চিন্তা করছি না। আমরা আমাদের বাংলা ভাষায় যে প্রজেকশন করতে হবে, নিজেকে প্রেজেন্ট করতে হবে, সেখানে আমাদের যেমন দুর্বলতা আছে, ইংরেজিতে তো আছেই, কিন্তু এর মধ্যে আমরা দেখি যে ফ্যাশনেবল ভঙ্গিতে অ্যাকসেন্ট চর্চা করার প্রতি খুব মনোযোগী থাকে,
কিন্তু ভাষাটাকে সঠিকভাবে ব্যবহার করে যোগাযোগ করার কোনো প্রচেষ্টা থাকে না। আমাদের এক শ্রেণীর মধ্যে দেখা যায় যে আমাদের প্রতিবেশী দেশের মানুষ কিভাবে কি অ্যাকসেন্টে কথা বলে সেটা নিয়ে তাদের মাথা ব্যথা বেশি, কিন্তু তারা যে অনর্গল ইংরেজিতে কথা বলে যে ভাব প্রকাশ করতে পারছে সেটা নিয়ে আমাদের থাকে না সেটা। তো এই যে বিষয়গুলো মানসিকতার ক্ষেত্রে আমাদের এখনো সমাজে জোর দেওয়া হচ্ছে যে বিএমএ পাস করতে হবে, কিন্তু একটা ছেলে আমরা বলছি যে বিএমএ পাশের পাশাপাশি বা সেটা না করেও সে যদি দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনার সরকার তিনি 2008 সাল থেকে যেই ট্রেড কোর্স ভিত্তিক কারিগরি শিক্ষা ব্যবস্থা প্রবর্তন আমাদের হয়েছে এবং এই যে ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট অথরিটি হয়েছে, এইগুলোকে আমাদের সমাজের মেইন স্ট্রিম এডুকেশনের একেবারে মানে প্যারালালি আমাদেরকে এগুলো পরিচালিত করতে হবে। আমাদের একটা ছেলে ডিগ্রি নেওয়ার সাথে সাথেই তার কোনো কায়িক শ্রমের প্রশিক্ষণ নিতে চায় না। আমরা বলছি যে একটা বিএ পাস ছেলে যদি বা মেয়ে যদি ইলেকট্রিক্যাল ওয়ার্কের উপরে ট্রেনিং নেয় 360 আওয়ার্স, অটোমোবাইলস এর উপরে 360 আওয়ার্স ট্রেনিং নেয়, বা আমাদের গ্রাফিক্স ডিজাইনের উপরে যদি 360 ঘন্টার বিটেবের ট্রেনিং নেয়, বা এই যে আমাদের কাজী আইটির মতন প্রশিক্ষণ অনেক যে সমস্ত প্রতিষ্ঠান গড়ে উঠছে সেখান থেকে যদি ট্রেনিং নেয়, তাহলে সে তো তার পর্যায় থেকে যে প্রশিক্ষণ যে শিক্ষায় নেওয়া হোক না কেন তার জীবনে চলবার জন্য, আমি যদি একটা বিজনেস গ্রাজুয়েট হই, আমি 5 জন ইলেকট্রিশিয়ানকে নিয়ে একটা ছোট সার্ভিস একটা দিতে পারি, সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে বলি বা অনলাইনকে ব্যবহার করে আমি আমার লোকালিটিতে একটা সার্ভিস দিয়ে আমি একটা আয় করার একটা পথ তৈরি করতে পারি। কারণ আমি তো জানি ইলেকট্রিক্যাল ওয়ার্কটা, বা আমি একজন নারী কিন্তু আমি ড্রাইভিং জানি। এখন বাংলাদেশে দেখা যাচ্ছে আমাদের অনেক নারী ড্রাইভারের সংকট, একজন ড্রাইভারের বেতন এখন 25,000 টাকার থেকে বেশি, কিন্তু গ্রাজুয়েট আমার 12-13-14,000 টাকা হচ্ছে, কিন্তু তবু আমরা ডেস্ক জবের প্রতি আমাদের যে ধরনের এক ধরনের আকর্ষণ সেটা থেকে বেরিয়ে আসতে হবে, মানসিকতার পরিবর্তন করতে হবে, এবং এই যে একটা সনাতনী চিন্তা, কারিকুলাম থাকবে, শিক্ষা হবে, আমি এবার গিয়ে সেটা নিয়ে একটা কাজ খুঁজে বের করতে হবে, এইটা একেবারেই ঝেড়ে ফেলতে হবে আমাদের। আমরা এখন আউটকাম বেসড এডুকেশনের কথা বলছি। আপনারা জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনা দায়িত্ব নেওয়ার পর থেকে চ্যালেঞ্জটা ছিল হচ্ছে নাম্বারের চ্যালেঞ্জ। প্রথমেই আমাদের মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল আমরা সময়ের আগেই আমরা অর্জন করতে পেরেছি। তিনি যখন দায়িত্ব নেন দেশের সাক্ষরতা, যেটা একেবারে বেসলাইন এডুকেশন লেভেল, সেটা 52%, 53% এমন ছিল। আমার যেখানে সাক্ষরতা একটা বড় চ্যালেঞ্জ ছিল, বিদ্যুতেই ছিল না, আজকে সেখান থেকে 70-73% আমার লিটারেসি রেট। আজকে আমার বিদ্যুতের পর্যাপ্ততা এবং বিদ্যুতের ব্যবহার এবং এর মাধ্যমে তথ্য প্রযুক্তির ব্যবহার এগুলো বাড়ছে। আমাদের এই যে বেসিক ইনফ্রাস্ট্রাকচারটা তিনি করে দিচ্ছেন, নলেজ ড্রিভেন ইকোনমি বলি বা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমি বলি, এইটার জন্য শুধু তিনি বর্তমানে অবস্থা করে এই অবকাঠামো করে দেন নাই, 100 বছর ধরে আমরা কি প্রক্রিয়ায় পরিকল্পনায় যাব ডেল্টা প্ল্যান করে দিয়েছেন। এখানে বঙ্গবন্ধুর কন্যা তার পিতার যে সুদূর প্রসারী চিন্তা, যে তার পিতা যেভাবে করে দেশ নিয়ে রাষ্ট্র নিয়ে ভাবতেন, ঠিক সেভাবে আমাদের প্রধানমন্ত্রী যেই মানে যেভাবে করে ভাবেন, এটা একটা প্রমাণ হয়ে যায় যে তিনি শতবর্ষ ধরে বাঙালি জাতি কি প্রক্রিয়ার মাধ্যমে পরিকল্পনার মাধ্যমে এগোবে। আমাদের এটার জন্য নেদারল্যান্ডসের একটা কনসাল্টিং অথরিটিকে দায়িত্ব দিয়ে একটা কাজ করিয়ে আমাদের যে পুরো মানে যে ডেল্টার কিভাবে আমাদের ল্যান্ড রিক্লেমেশন থেকে শুরু করে কি প্রক্রিয়া ইকোনমি এগ্রিকালচার থেকে ট্রান্সফার করবে, নলেজ ড্রিভেন ইকোনমি একটা প্ল্যান দিয়ে যাচ্ছেন। হ্যাঁ, সেই প্ল্যান অনেক পরিবর্তন আসবে, কিন্তু এই যে তার দূরদৃষ্টি এবং এর জন্য আজকে শিল্পনগরী থেকে শুরু করে কি করে যাচ্ছেন না তিনি। এখন আমাদের কিছু অবস্টাকলস আছে, প্রতিবন্ধকতা আছে, কিছু কিছু রাজনৈতিক প্রতিবন্ধকতা আছে। আমাদের সমাজের সর্বত্র এটা প্রতিষ্ঠিত করতে হবে যে আমরা আমাদের নারী সমাজ, যেটা আমাদের 50% আমাদের জনসংখ্যার, তাদেরকে পিছিয়ে রেখে, তাদেরকে পিছিয়ে দিয়ে আমরা রক্ষণশীল এবং মধ্যযুগীয় ধর্মীয় অনুশাসন যদি আমরা বলি, সেগুলোর মাধ্যমে চাপিয়ে রেখে যেমনি করে দেশকে এগোনো যাবে না। প্রযুক্তিকে আমাকে এমব্রেস করতে হবে, আমাদেরকে সহনশীল হতে হবে। এই যে বিশ্ব নাগরিক হওয়ার যে প্রশিক্ষণ, সেটা আমরা শিক্ষা ব্যবস্থার মধ্যে সংযুক্ত করতে চাচ্ছি। কারণ এই যে সহনশীলতা, এই যে আমাদের এখানে কোলাবোরেশন যেটার কথা বলছেন আজকে যারা, এই যে এই কোলাবোরেশনটা একটা বিশ্ব নাগরিক হিসেবে আমাকে বিশ্বের সাথে আমাকে ইন্টিগ্রেট করতে হবে, আমাকে কানেক্ট হতে হবে, আমার কানেক্টিভিটিটা বাড়াতে হবে। আমি যদি ইনওয়ার্ড লুকিং হই, আমি যদি মনে করি যে না, আমি আমার শুধুমাত্র আমার ধর্মগুরু কি বললেন, আমার মুরব্বীরা, সামাজিক মুরব্বীরা কি বললেন, সেটার প্রেক্ষিতে আমি নিজেকে
ইনওয়ার্ড লুকিং হব, সেখানে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো না। দেশ হিসেবে, জাতি হিসেবে, রাষ্ট্র হিসেবে আমরা এগিয়ে যেতে পারবো না। আমাদের অনেক অর্জন আছে, আমাদের অনেক সম্ভাবনা আছে। আমাদের যতই এই দেশে ষড়যন্ত্র হোক না কেন, শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ এবং আমাদের আগামীর অর্থনীতি প্রস্তুত হচ্ছে। আমাদের অনেক শূন্য থেকে কারিগরি শিক্ষার কথাই যদি ধরি, 0% এনরোলমেন্ট থেকে আজকে 17% আমরা আনতে পেরেছি, প্রায় 18% হচ্ছে। প্রত্যেক উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ হচ্ছে। আগে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এইখানে যাওয়ারই আমার মানসিকতা হতো না, এখন সবাই যাচ্ছে। এখন আমাদের এই যে বিপিও ইন্ডাস্ট্রি, আমাদের যেমন সফটওয়্যার সার্ভিস এক্সপোর্টের কথা বলছি, এখন কিন্তু বিপিও তে কিন্তু আমার মেইন স্ট্রিম এই গ্রাজুয়েটদেরকে আমাদেরকে অ্যাকোমোডেট করার একটা অপরচুনিটি আছে। আমাকে তো সবাইকে তো প্রোগ্রামার আমরা বানাতে পারবো না, সবাইকে আমরা সফটওয়্যার ডেভেলপার বানাতে পারবো না। আমি তাকে সার্ভিস দেওয়ার জন্য যোগ্য করতে পারবো, কাস্টমার সার্ভিস দেওয়ার জন্য যোগ্য করতে পারবো, নানান ধরনের সাপোর্ট সার্ভিস, যে ডাটা এন্ট্রি এটসেট্রা এটসেট্রা, এগুলো আমাদের ছেলে মেয়েদেরকে আমাদের শেখাতে হবে। আমি নিজে আইন পাশ করার পরে মাইক্রোসফটের প্যাকেজ শিখে নিয়ে গিয়ে, অ্যাক্সেস কোর্স শিখে নিয়ে গিয়ে আমি ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটরের চাকরি নিয়েছিলাম যখন আমি লন্ডনে ছিলাম। তা আমি আমার বন্ধু বান্ধব সবাইকে বলি যে আসলে আমাদের যে একটা মানসিকতার সৃষ্টি হয়েছে, আমি ল পড়লাম, কেন এত উকিলের জন্য জায়গা নাই? আমি হিস্ট্রি পড়ছি, আমাদের কিছুদিন আগে একজন ছাত্র জিজ্ঞেস করলো সোশ্যাল ওয়ার্ক আমরা পড়ছি, আপনারা সোশ্যাল ওয়ার্কের জন্য পাবলিক সার্ভিস কমিশনে পদ রাখছেন না কেন? মানে আমার তো সোশ্যাল ওয়ার্ক সাপোর্ট ইন্ডাস্ট্রি আমার নাই, সোশ্যাল ওয়ার্ক মিনিস্ট্রি আন্ডারে আমরা সেভাবে প্রফেশনাল সোশ্যাল ওয়ার্কার নেই না। তাহলে এটা খুললেন কেন? এটা খুললাম বিকজ ইউ হ্যাভ টু অ্যাকোয়ার সাম সফট স্কিল, সাম এসেনশিয়াল সফট স্কিল, যেগুলোকে আপনি যে কোনো ইন্ডাস্ট্রিতে কাজে লাগাতে পারবেন। আমি তাকে বললাম যে যুক্তরাজ্যের 50% lawyers do not come from legal academic background। এটাই হচ্ছে বৈশ্বিক বাস্তবতা। কিন্তু আমাদের এখন মানসিকতাটা এবং এই বৈশ্বিক বাস্তবতাটা বারবার আমাদের ছাত্রদেরকে বোঝাতে হবে। আমাদের বাক্যর সাথে আমি এর আগেও কথা বলেছিলাম যে বাংলা ভাষায় শোনার দক্ষতা, আমাদের মন্ত্রী মহোদয়, মাননীয় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপমণি সবসময় বলেন যে আমাদের অনেক সময় শোনার দক্ষতাটা অনেক কম। যে এই যে লিসেনিং স্কিল এবং একটা শুনে সেটাকে প্রসেস করে সেটাকে একটা সার্ভিস ডেলিভারি দেয়া, ট্রাবল শুটিং করা, এই যে সফট স্কিল গুলো, এগুলো আমাদের অনেক ক্ষেত্রেই আমাদের শিক্ষাক্রমের মধ্যে, শিক্ষা কারিকুলামের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। ওইভাবেই আমাদের দুর্ভাগ্যবশত যারা কারিকুলাম ডিজাইনিং এর সাথে যারা আছেন বা কারিকুলাম প্রণয়নের সাথে যারা আছেন, তাদের মধ্যে আমাদের এই মানসিকতার পরিবর্তনটা আনতেও আমাদের অনেক সময় লাগছে। আমাদের বিশ্ববিদ্যালয়গুলো আমাদের জন্য এখনো অনেক বড় চ্যালেঞ্জ। এখন পর্যন্ত আমরা বিশ্ববিদ্যালয়, বিশেষ করে পুরানো বিশ্ববিদ্যালয়গুলোকে আমাদের যে ইন্ডাস্ট্রি ড্রিভেন এডুকেশনের কথা বলছি এবং ইন্ডাস্ট্রি লিঙ্কেজের কথা বলছি, অনেক ক্ষেত্রে আমরা এখনো কিন্তু চ্যালেঞ্জের এখনো আমরা কমাতে পারিনি। এখনো সনাতনী ধরনের আমাদের পড়াশোনাগুলো চলছে। আমাদের যেমন এই যে অনলাইন আইসিটি ইনফ্রাস্ট্রাকচার থাকা সত্ত্বেও আমাদের বেগ পেতে হয়েছে কোভিড এর সময়ে অনলাইন এডুকেশন আনতে। কিন্তু আমরা দেখলাম আসলে অনলাইন এডুকেশনে আনার কিন্তু ইনফ্রাস্ট্রাকচার আছে, কিন্তু তারা আসছিলেন না কেন? কারণ দেখা যাচ্ছে যে আমাদের অনেক ক্ষেত্রে অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করতে হবে, যে প্রত্যেক টিচার যে আসলে ক্লাস করাচ্ছেন রেকর্ড করে সেটাকে তুলে ধরতে হবে এবং সেটা রেকর্ডেড থাকবে যে আসলেই আমাদের ক্লাসগুলো হয়েছে। তা আমরা, আমার মন্ত্রী মহোদয় তখন সেটা বললেন যে না, অনলাইন এডুকেশন আসতেই হবে, তাহলে কিন্তু আমার স্টুডেন্টদের কাছে রেকর্ড থাকলো, আমার ক্লাস যে লেকচারটা রেকর্ড হয়ে লেকচারটা থাকবে, ক্লাস নোটস গুলো থাকবে, ইন্টারঅ্যাকশনটা হয়তো বা প্ল্যাটফর্ম বেসড হবে বা হবে না সেটা আরেকটা বিষয়। এই যে আমরা তথ্য প্রযুক্তির মাধ্যমে সেটাও নিশ্চিত করতে চাই, কিন্তু মানসিকতাটা সবচাইতে বড় সমস্যা এখন আমাদের দেশে। এই মানসিকতা পরিবর্তনের জন্য আমরা কাজ করছি। আমরা সবাইকে আশ্বস্ত করতে চাই আমরা এগিয়ে যাওয়ার মানসিকতা ধারণ করি, আমরা সকল প্রতিবন্ধকতাকে আমরা অতিক্রম করে, আমরা ওভারকাম করে আমাদের এই ইন্ডাস্ট্রিকে সাথে নিয়ে আমরা আরো বহুমাত্রিক রূপ দিয়ে আমরা যেটাকে বলছি, এই যে আমরা এখন এডুকেশন, স্কুল পর্যায়ের এডুকেশনে আমরা চাচ্ছি যে অডিও ভিজুয়াল ক্লাস হোক। অডিও ভিজুয়াল ক্লাসের মাধ্যমে একটা ছাত্র যেভাবে করে নিবে একটা কনসেপ্ট, যত দ্রুত নিতে পারবে, আমার আর শিক্ষকের উপরে আর সেই নির্ভরতাটা আর থাকবে না। একটা বায়োলজির কনসেপ্ট, একটা ফিজিক্সের কনসেপ্ট যদি সে অডিও ভিজুয়ালি দেখে, তাহলে কিন্তু তার মধ্যে কনসেপ্টটা ক্লিয়ার হবে। এখন এর মানসিকতা হচ্ছে আমি ফর্মুলাটা মুখস্থ করব, সেটা অ্যাপ্লাই করব, আই এম দ্য বেস্ট সায়েন্স স্টুডেন্ট। আমাদের দেশের বাস্তবতায় দেখা যাচ্ছে হিউম্যানিটিজ এর স্টুডেন্টরা সবচেয়ে বেশি ক্রিটিক্যাল থিঙ্কিং তাদের থাকে, অ্যানালিটিক্যাল স্কিল তাদের থাকে, বিকজ তাদের সেই রোড মেমোরাইজেশনটার জোরটা একটু কম দেওয়া হয়। এই যে অনেকগুলো বিষয় আছে, এগুলো নিয়ে আমরা কাজ করছি। আমাদের বিপিও ইন্ডাস্ট্রির সাথে আমরা বিশেষভাবে কাজ করতে চাই, আমাদের বাক্যর সাথে আমরা বিশেষভাবে কাজ করতে চাই।
আপনাদের ইনপুটটা চাই কিভাবে আমরা এই যে কারিকুলাম 2021 থেকে আমরা নতুন কারিকুলাম আনছি, সেই কারিকুলামে কোন কোন স্কিল আপনারা দেখতে চাইছেন। আমাদের এনএসডিএ থেকে আমরা একটা ইতিমধ্যে রিপোর্ট পেয়েছি যে তারা একটা স্কিল ম্যাপ করেছেন, যে স্কিল ম্যাপ অনুযায়ী ইন্ডাস্ট্রি গ্যাপ গুলো কোথায় কোথায় ইন্ডাস্ট্রি কোন কোন স্কিলের প্রয়োজন আছে সেগুলো তারা আইডেন্টিফাই করেছেন, সেগুলো আমরা দিতে চাই। আমরা ইউনিভার্সিটি গুলোকে সাজাতে চাই স্কিলস ড্রিভেন ইউনিভার্সিটি, যেখানে শর্ট কোর্সেস এর মাধ্যমে স্কিলস গুলোকে দেওয়া হবে। লং কোর্সে 3 বছরের পড়াশোনা করে সেটা বড় বড় ডিগ্রি নেওয়ার যে এখন তো সেই আর্থিক বলুন বা সময় সাপেক্ষ বিষয়, আমরা চট করে ইন্ডাস্ট্রি রেডিনেসটা আমাদের তৈরি করার জন্য ইউনিভার্সিটি গুলোকে পরিবর্তন করতে চাই। পুরোনো বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে আমাদের চ্যালেঞ্জ আছে, বাট নতুনগুলোকে নিয়ে আমরা কাজ করে এগিয়ে যাব। আমি আমার পক্ষ থেকে অনেক বেশি বলে ফেলেছি, আমাদের ইন্ডাস্ট্রি রিলেভেন্ট মানুষরা আরো ইনপুট দিন আমাদেরকে, আমরা সেগুলো নিয়ে কাজ করে আমরা একসাথে এই বাংলাদেশকে যে ডিজিটাল এন্ড নলেজ ড্রিভেন ইকোনমির যে আমরা লক্ষ্য নির্ধারণ করেছি, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে লক্ষ্যমাত্রা আমাদের জন্য দিয়ে দিয়েছেন, সেটা অর্জনে আমাদের পলিটিক্যাল উইল আছে, আমাদের লক্ষ্যমাত্রা ঠিক আছে, আমরা এগিয়ে যাব এই বিশ্বাস আমাদের। মুজিব বর্ষে এই অঙ্গীকার ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আমার পক্ষ থেকে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সত্যিকার অর্থে আমরা সোনার বাংলাদেশ চাই, বঙ্গবন্ধুর বাংলাদেশ চাই, এবং এর জন্য একটু অসাম্প্রদায়িক, সহনশীল, সকলের জন্য সাম্যের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত হবে, এই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি। আপনাদের আলোচনাটা একটু চালিয়ে রাখুন, আমাকে ক্ষমা করলে আমি যেতে পারি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ নফল ভাই। আসলে লার্নিং হাউ টু লার্ন, যদি আমরা এখন সেই মডেলে যাই, ইনশাল্লাহ আপনার যা ভিশন এবং আপনার যে মিশন আছে সেটা কিন্তু আসলেই চমৎকার। আমি শিওর আপনার যেই মানে সংক্ষিপ্ত বলবো বক্তব্যটা আসলে অনেকবার শোনার মতো, বারবার শোনার মতো। এটা আমরা অবশ্যই আমাদের ইয়ুথদেরকে আমরা শেয়ার করব এবং তারা যেন এটাকে শুনে নিজের থেকে ফিল করে। আসলে কাগজ কলমে আসলে শেখানো যায় না, মানে যদি আমরা বলি ইচ্ছা না থাকলে কিন্তু আসলে কখনোই সম্ভব না যে কেউ সেই হাঙ্গারটা না আসলে সে কাজ করবে। তো আমরা যেহেতু আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় ওনার আরেকটা প্রোগ্রাম আছে, ওনাকে আমরা ধন্যবাদ জানিয়ে ওনার বক্তব্য আমরা শুনলাম। তো নফিল ভাই আপনাকে আন্তরিক ধন্যবাদ বাক্যর পক্ষ থেকে, আইসিটি ডিভিশনের পক্ষ থেকে, এবং আজকে যারা আছে এবং যারা শুনছে আমাদের শ্রোতারা সবার পক্ষ থেকে। তো আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের আরেকজন খুবই মানে পরিচিত মুখ, আহমেদুল হক ববি, যে মানুষটা আসলে ইজ এ ব্রিটিশ সিটিজেন এবং উনি বাইরে ছিলেন, গ্লোবাল কোম্পানিতে উনি খুব বিগ রোল প্লে করেছে, এবং ওনার যখন মনে হয়েছে যে বাংলাদেশে আমি যাব, যে বিপিও বিজনেসটা শুরু করব, তার জন্য উনি অনেক আমাদেরকে মানে শেয়ার করেছে যে অনেক কষ্ট করতে হয়েছে, বিটিআরসি বিভিন্ন মিনিস্ট্রি পলিসি লেভেলে। এখন কিন্তু উনি ওয়ান ম্যান আর্মি ছিল, তারপরে ওনার একটা টিম করেছে, টিম করে বাক্যকে ফর্ম করেছে, এবং নাও সে বাক্য কিন্তু 800-900 এমপ্লয়ি থেকে এখন মোর দেন 50,000 এমপ্লয়ি। সো আমি এখন ওয়েলকাম জানাচ্ছি বাক্যর ফাউন্ডার প্রেসিডেন্ট এবং বর্তমান সিনিয়র অ্যাডভাইজার টু বাক্য ইসি মিস্টার আহমেদুল হক। ববি ভাই কেমন আছেন আপনি? ববি ভাই শুনতে পাচ্ছেন? মিউট ছিল, সরি। ধন্যবাদ তহিদ, অ্যাপ্রিশিয়েটেড। আমি বাংলাদেশি অলসো, আমি ডুয়েল সিটিজেন, খালি ব্রিটিশ না। মাননীয় মন্ত্রী যেসব কথা বললেন এগুলি কিন্তু এইসবের জন্যই কিন্তু আমরা ওয়েট করছি। উনি যেসব জিনিস বলেছে এটাকে যদি আমরা নিয়ে এটাকে ইমপ্লিমেন্ট করি, এটাকে নিয়ে যদি আমরা আগে, তাহলে আমাদের মনে হয় প্রবলেমটা অনেক সলভ হয়ে যাবে। আজকে এখানে যেটা নিয়ে ডিসকাশন হচ্ছে ক্যারিয়ার ইন বিপিও। আমি যেটা বললো যে 2009-8 সাল থেকে 9 সাল থেকে আমরা এই সেক্টরটাকে নিয়ে আরম্ভ করার চিন্তা ভাবনা করা যখন আরম্ভ করেছি, তখন সবারই কথা ছিল যে কেউ তো ইংলিশ জানে না, ইংলিশ না জানলে কেমন করে হবে। তো তখন আমার কথা হলো যে ইংলিশ মানে বিপিওটা খালি ইংলিশের জন্য না, আমাদের বাংলাদেশেরই যদি আপনি দেখেন, আমাদের ওভার 1 লক্ষ লোক দরকার বাংলাদেশে এই সার্ভিস করার জন্য। অনেক কথা যারা অনেক কথা উঠিয়েছে এখানে, তা আমি একটা কথা নিয়ে আগাবো, সেটা হলো ল্যাঙ্গুয়েজ। এখানে অনেক কমিউনিকেশন এসব নিয়ে বলা হয়েছে। কোনো ডিগ্রিও যদি না থাকে কাউ, জাস্ট একটা ল্যাঙ্গুয়েজের মধ্যে বাংলা, সে যদি ভালো করে কথা বলতে পারে, লিখতে পারে, গ্রামার ভালো থাকে, বাংলা টাইপিং করতে পারে, তাদের জন্য চাকরি একদম রেডি আছে। এটা কোনো
ব্যাপার না। আর আমরা সবসময় ভাবছি যে সবাইকে বোধহয় ঢাকায়, চিটাগং এখানে আসতে হবে, নট নেসেসারি। এখন সবাইকেই কিন্তু লিঙ্ক করা হয়েছে আমাদের জেলা পর্যন্ত, ওইখান থেকে বসে বসে লোকরা কাজ করতে পারবে। এখানে আরেকটা জিনিস যেটা আমি এখানে অনেক রকম কথা হয়েছে, ক্রিটিক্যাল থিঙ্কিং, কমিউনিকেশন, ক্রিয়েটিভ থিঙ্কিং। আমি এই 10-12, আমি এক্সপার্ট না এইসবের মধ্যে, কিন্তু যাদের এক্সপার্টদের সাথে কথা বলে রেখেছি যে একটা ল্যাঙ্গুয়েজ শিখতে হলে একটা বাচ্চা 7 বছর বয়সের মধ্যে কিন্তু সে আর্ট অফ ল্যাঙ্গুয়েজ শিখে যায়। আমরা যদি কাউকে ইউনিভার্সিটি আসার পরে তাকে ইংলিশ শেখাই, ইট ইজ গোইং টু বি ভেরি ডিফিকাল্ট, তাদের জন্য সম্ভব না। আমরা যদি বলি কলেজে তাদেরকে ইংলিশ আর বাংলা শেখাবো, সেটাও খুব ডিফিকাল্ট। সো আমাদেরকে করতে হবে কি, আমাদেরকে চেষ্টা করতে হবে যে ইয়াং বয়স থেকে আমাদের পেরেন্টস যারা ছেলে মেয়েরা, বাবা মাদেরকে শেখাতে হবে যে এটাকে কেমন করে এই ছেলে মেয়েদেরকে ল্যাঙ্গুয়েজ শেখাবার জন্য। এখন এখানে আমরা কয়েকটা জিনিস দেখেছি, ল্যাঙ্গুয়েজটা আসে জাস্ট মুখস্থ করে না, ল্যাঙ্গুয়েজটা আসে তার এনভায়রনমেন্টের উপরে। তাদের যদি মিউজিক শিখে, আপনি দেখেন একটা হাফেজ, একটা ইয়াং ছেলে মেয়ে 7-8 বছরের মধ্যেই একটা কোরআন শরীফ মুখস্থ করে যায়, এটা একটা রিদমের জন্য কিন্তু হয়। আমাদের যে এই স্কুল থেকে ড্রামা, মিউজিক, এগুলো যেসব লিবারাল এডুকেশন সরিয়ে ফেলা হয়েছে, এইটার কিন্তু একটা বিরাট ইম্প্যাক্ট হয়েছে। এখানে সবাইকে অঙ্ক, সায়েন্স এগুলি শেখানোর জন্য চেষ্টা করছে। সেটা আমার মনে হয় ওই দিকটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু আমাদের এখানেও খুব দরকার একটা বাচ্চাদেরকে শেখানোর জন্য। তারপরে যে ক্রিটিক্যাল থিঙ্কিং, এটাও কিন্তু একটা বাচ্চা যখন বড় হয় সারাক্ষণ সে বাবা মাকে এটা কেন হচ্ছে সারাক্ষণ কোয়েশ্চেন করছে। এইটা কিন্তু অনেক সময় আমরা বাবা মারা এই বিরক্ত হয়ে যায় এটা নিয়ে। এখানেও কিন্তু একটা বিরাট প্রবলেম আছে। তো এখানে আমাদেরকে ফ্যামিলি থেকে স্টার্ট করতে হবে, যেখানে যে ইম্পর্টেন্ট একটা বাচ্চার যে লেখাপড়া শেখার একটা যোগ্যতা কিন্তু ওই সময় আসবে। তারপর যখন আমরা স্কুলে আসি, এখানে যেই কিন্তু আমাদের ছেলেমেয়েরা কিন্তু সবাই দে বিকাম ভেরি ডিস্টার্ব। অনেকে বলে যে অনেক ছেলেমেয়েরা যারা খুব দুষ্টু, ক্লাসের মধ্যে পড়াশোনা করে না, দেখা যায় কিন্তু ওরাই সবচেয়ে বেশি ইন্টেলিজেন্ট। কারণ হলো যে ওদেরকে ক্লাসে যখন পড়াশোনা হয় ওরা সব জানে, কিন্তু যে ছেলেমেয়েরা ভালো করে পড়াশোনা করছে না, জানে না, ওর জন্য আটকিয়ে যাচ্ছে। তো একটা টিচার যখন পড়ায় 20 জন 30 জন ছেলে মেয়েদেরকে, তাকে সব একই ভাবে, সেটা কিন্তু সম্ভব না। মাননীয় মন্ত্রী বলছিলেন অডিও ভিজুয়াল দিয়ে শেখাতে হবে। ডিফারেন্ট বাচ্চারা কিন্তু ডিফারেন্ট ভাবে শেখে, কেউ অডিও ভিজুয়াল দিয়ে শেখে, কেউ লিখে শিখে, কেউ মুখস্থ করে শিখে। সো আমাদের এডুকেশন ডেলিভারিটা খুব ইম্পর্টেন্ট এখানে আমাদেরকে দেখা। আর যারা দিচ্ছে এই যে টিচার্সরা, এই টিচার এডুকেশন, টিচার ট্রেনিংটা এখানে আমাদের খুব নাই বলতে পারেন। আমরা স্কুল থেকে ইউনিভার্সিটি থেকে বেরিয়ে আসলে কেউ যদি ও লেভেল করে আসে, তা থেকে আমরা টিচার বানিয়ে দেই, এটা কিন্তু ঠিক না। আমাদের দেখা দরকার যে যেসব টিচাররা আমাদেরকে ছেলে মেয়েদেরকে পড়াচ্ছে, তাদের সেই ডিগ্রিটা আছে না, খালি একাডেমিক ডিগ্রি হলে হবে না, তাদের এডুকেশন দেওয়ার যে একটা দরকার, এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে যেই ছেলে মেয়েদেরকে যখন ওরা স্কুলে ক্লাসেস করছে ডিফারেন্ট সাবজেক্টে, যাতে তখন তাদের একটা ইন্টারেস্ট আসবে। আর আমি খুব খুশি হয়েছি যে আমাদের দেশে এখন ওই ক্লাস 8 থেকে কমার্স, সায়েন্স, আর্টস এটাতে যেতে হবে না। কারণ হলো এই বয়সে কোনো ছেলেমেয়েরা কিন্তু বুঝতে পারে না যে তারা কি সাবজেক্টে যাবে। ইনফ্যাক্ট আমরা ইউনিভার্সিটিতে যেও অনেকে, আমি যেরকম ইউনিভার্সিটিতে যে আমার সাবজেক্ট আমি চেঞ্জ করে ফেলেছি, বিকজ আমি জানতাম না আমি কি করতে চাই। সো আমাদেরকে ফ্লেক্সিবিলিটিটা খুব ইম্পর্টেন্ট। আমি এখন জানি কিছু ইউনিভার্সিটি আমেরিকায় আছে যেখানে আপনি নিজের ডিগ্রি আপনি নিজেই ডিজাইন করতে পারবেন, আপনার কি ইম্পর্টেন্ট এটা করা। সো ক্যারিয়ারের জন্য আপনি এই ফার্স্ট এডুকেশনের সম্বন্ধে বললাম, তারপরে আমি বলবো যে বিপিওতে কেন ক্যারিয়ারটা আমাদের সবার যাওয়া উচিত। আমি বিলিভ করি যে কোনো ছেলে মেয়েরা ইউনিভার্সিটি থেকে বেরো অর স্কিলস ভোকেশনাল থেকে, প্রথমেই তাদের উচিত বিপিও ইন্ডাস্ট্রিতে এসে চাকরি করা। কারণ হলো এখানে তারা শেখার জন্য
চান্স পাবে অনেক। এখানে চান্স পাবে কিরকম করে, সেখানে সে কমিউনিকেশন স্কিলস শিখতে পারবে, ইনফ্লুয়েন্সিং স্কিল শিখতে পারবে, প্রেজেন্টেশন স্কিল শিখতে পারবে, তারপরে তারা তাদের সেম বয়সের ছেলে মেয়েদের সাথে বড়দের সাথে কাজ করতে পারবে, কনফিডেন্সটা বিল্ড হবে। আমরা আপনি যদি এখন দেখেন অনেকে জায়গায় দেখবেন যে আমাদের সেক্টর থেকে যে ছেলেমেয়েরা 2-3-4 বছর পাস হয়ে তারা কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে যাচ্ছে, ডিফারেন্ট ইন্ডাস্ট্রিতে যাচ্ছে। আপনি যদি দেখেন পর্যটন ইন্ডাস্ট্রিতে যান, ওখানে ছেলেমেয়েরা যারা ফ্রন্ট অফিসে আছে, আপনি জিজ্ঞেস করবেন ওদেরকে, দেখবেন যে ওরা কোনো রকমের কোনো কল সেন্টারে চাকরি করে এসছে। আপনি আমাদের 95% অফ দ্য কোম্পানি খুব ছোট ছোট কোম্পানি, সেখানে ছেলে মেয়েদেরকে পাওয়া যায় না ভালো। এই আমাদের এই সেক্টর থেকে যদি তারা বের হয়, আমি ফিল করি যে ওভারঅল আমাদের ইন্ডাস্ট্রিটা হোল কান্ট্রি উন্নতি হবে। সো আমাদের যে স্কিলস গুলি শেখানো হয়, সেই স্কিলস কিন্তু যখন একটা চাকরি থেকে আরেক চাকরিতে যায়, সেটা কিন্তু রেখে দেওয়া হয়, সেই স্কিলসটা সে নিয়ে যাচ্ছে। সো আমি এটা হলো একটা। আরেকটা হলো যে আমাদের বাবা মা, আমি সবসময় বলি যে ক্যারিয়ার অ্যাডভাইস কোনোদিন বাবা মাদের কাছ থেকে নিতে হয় না। কারণ হলো দে আর দ্য ওয়ার্স্ট ক্যারিয়ার অ্যাডভাইজার। তারা আপনাকে 30 বছর 40 বছর আগে কি ক্যারিয়ার সেটা নিয়ে আপনাকে চেষ্টা করা হয়। তা আপনি ক্যারিয়ারের জন্য চিন্তা করতে হলে নিজে আপনি পড়াশোনা করেন, আপনি আপনাদের ফ্রেন্ডসদের সাথে কথা বলেন, আপনি স্কুলে ইউনিভার্সিটি ক্যারিয়ার কাউন্সিলর আছে তাদের সাথে কথা বলেন নিয়ে। কিন্তু ক্যারিয়ারটা হলো একটা জার্নি। আপনি প্রথম একটা চাকরি পেয়ে যে চিরজীবন ওই চাকরিতে থাকবেন সেটাও না, এটা হলো একটা আপনার স্টেপিং স্টোন, একটা শুরু হচ্ছে আর কি। ক্যারিয়ারটাকে নিতে হবে। জি হ্যাঁ, একদম শুরু হচ্ছে। তারপরে আপনি যে কোনো সাবজেক্টে চলে যান না কেন, অসুবিধা নাই। আমি আপনাকে প্রুফ করতে পারি আমাদের বাংলাদেশে যে আমাদের ছেলেমেয়েরা বাংলাদেশে ইউনিভার্সিটি থেকে বেরিয়ে এসে এখানে কোম্পানিজ আছে যারা আমেরিকার লেভেলে, ওখানে ইউনিভার্সিটি গ্রাজুয়েটদের সাথে কম্পিট করে এখান থেকে চাকরি করছে, এখান থেকে ওরা সার্ভিস দিচ্ছে আমেরিকানদেরকে। সেম, there is no difference। মানে সো দ্যাট মিনস আমাদেরকে যদি অপরচুনিটি দেওয়া হয়, সো আমাদের বিপিওতে আমরা কি বলি, আমাদের ছেলেমেয়েদেরকে যে রাইট এনভায়রনমেন্ট দেওয়া হচ্ছে, তাদেরকে একটা অপরচুনিটি দেওয়া হচ্ছে, তাদেরকে রেসপেক্ট দেওয়া হচ্ছে, অ্যান্ড তাদেরকে বলা হচ্ছে যে তোমরা এসে এখানে কাজ করো। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট যেটা বলে একটা মাইন্ডসেট, যে আমি এখানে শিখতে এসেছি, আমার ভালোর জন্য এসেছি, এটা হলো একটা। আমাদের ক্যারিয়ার বিপিওটা খালি ওই তহিদ ইনিশিয়ালি বলেছিল কল সেন্টার নিয়ে কথা বলা, ওগুলো 10%, এখন 20% কোম্পানিগুলি 10% ইজ, এটা কমে আসছে। মোস্ট ইম্পর্টেন্ট হলো আমাদের সব ইন্ডাস্ট্রিতে আমাদের বিপিও আছে। আপনি যদি দেখেন ফাইন্যান্সিয়াল সেক্টরে আমাদের ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট লাগে, অ্যাকাউন্টিং সার্ভিসেস লাগে, ইঞ্জিনিয়ারিং এ লাগে, মেডিকেল সার্ভিস। আপনি যদি এখন দেখেন হেলথ সার্ভিস, এখন বাসায় বসে বসে ডক্টররা সার্ভিস দিচ্ছে। এটাও কিন্তু একটা টেলিমেডিসিন, মেডিকেল টেলিমেডিসিন, দিস ইজ অ্যানাদার ওয়ে অফ ডুইং দ্যাট। সো আমার কথা হলো ক্যারিয়ারটা যদি হকেন বিএপি, দিস ইজ দ্য স্টার্টিং পয়েন্ট। আপনি যে কোনো সাবজেক্ট থেকে আসতে পারেন, এখানে এসে আপনি বেসিক সফট স্কিলস এইসব নিয়ে, ক্রিয়েটিভ স্কিলস, ক্রিটিক্যাল থিঙ্কিং, এটা নিয়ে তারপরে আপনার যে এরিয়াতে যেতে চান সেখানে যেতে পারেন। আর ল্যাঙ্গুয়েজ ইজ দ্য বিগেস্ট ইস্যু। এখানে আপনাদের সবাইকে নিজে শিখতে হবে, এখানে আপনাকে নিজেকে রেসপন্সিবিলিটি নিতে হবে। আমি এই বলে ধন্যবাদ ববি ভাই। আসলে আপনি তো একদম প্রথম দিন থেকে এখন পর্যন্ত বিপিওর সাথে ওতপ্রোতভাবে জড়িত কাজ করছেন। আমি আপনার যে প্রথম পার্টটা ছিল ট্রেনিং, সেখানে আমি একটু মানে অনুরোধ করব আমাদের মাননীয় ডিজি মহোদয় ABM আরশাদ হোসেন জনাব, উনি আছেন আমাদের সাথে। তো ওনার বিভিন্ন রকম প্রকল্প আছে যেগুলি নিয়ে উনি আসলে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন পূরণের জন্য কাজ করে যাচ্ছেন। স্যার আপনি আছেন? জি জি স্যার। জি, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনি যে কাজগুলি করছেন সেখানে কয়েকটা প্রকল্প হয়তো বা আমি এখন বলতে পারবো, লাইক শেখ রাসেল ডিজিটাল ল্যাব। তার মাধ্যমে কি হচ্ছে, যেসব স্কুলে আগে ল্যাব ছিল না তারা এখন ল্যাব পাচ্ছে ফর দ্য টেকনোলজি।
ডেভেলপমেন্টের জন্য। আপনি হয়তো শি পাওয়ার ট্রেনিং করিয়েছেন ওমেন এম্পাওয়ারমেন্টের জন্য, বা এরকম অনেক কাজ কিন্তু আপনি করছেন। যদি আপনি একটু আমাদেরকে এই স্কিল ডেভেলপমেন্টের জন্য আপনার কি কি ভূমিকা আছে একটু আমাদেরকে শেয়ার করতেন। হ্যাঁ, ধন্যবাদ জনাব তৌহিদ। আমি আসলে অনেকক্ষণ ধরে শুনছিলাম এবং খুব ভালো লাগছিল যে আমাদের বিশেষ করে যারা মাহবুবের যে ইয়েটা কম্প্রেহেন্সিভ, খুবই কম্প্রেহেন্সিভ এবং ইনক্লুসিভ একটা প্রেজেন্টেশন রেখেছে। যাই হোক, আপনাকে ধন্যবাদ। আমরা সবকিছু বলা হয়েছে বিপিও বিজনেস প্রসেস আউটসোর্সিং এর বিষয়ে। যদি প্রথম একটি কথা বলি তাহলে সেটা বলতে হয় যে আমরা আপনাকে নিয়েই, আপনার বাক্যকে নিয়ে আমরা বিপ্রো সামিট করেছিলাম। সেই সামিটে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের যে তথ্য প্রযুক্তি উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয় উপদেষ্টা মহোদয় একটি বাণী উচ্চারণ করেছিলেন, সেটা দিয়ে যদি উচ্চারণ করি আমরা, সেটা বলে উনি বলেছিলেন যে ফাইন্ড নিউ টেকনোলজিস, ইনোভেট, ডোন্ট ইমিটেট। এটা 2018 সালে বলেছিলেন। আমরা ইনোভেশনটাকে বেশি গুরুত্ব দিচ্ছি এবং আমরা ইমিটেট করতে চেষ্টা করছি না। আমরা এই মুহূর্তে যত ট্রেনিং এর কথা যারা ইকবাল বাহার সাহেব বললেন এবং আব্দুল হক সাহেব বললেন, এরা বেসরকারি খাতকে আমরা গভর্নমেন্ট সেক্টর থেকে এনকারেজ করছি, এটা ঠিকই। কিন্তু গভর্নমেন্ট কিছু ইনিশিয়েটিভ আছে যেগুলি আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় অনেক কিছু বলেছেন, আমিও সাথে একটু অ্যাড করতে চাই। সেটা হলো যে আমরা এই করোনাকালীন সময় দেখেছি আমাদের ই কমার্সের অবস্থা, আমাদের ই ফাইলিং এর অবস্থা, এগুলি তো আছেই। এগুলো আমরা ঘরে বসে যে কাজগুলো করেছি সেগুলো তো আছেই। কিন্তু স্পেশালি আপনার এই ক্যারিয়ার যদি বিজনেস প্রসেস আউটসোর্সিং হিসাবে কাউকে নিতে হয়, তার জন্য যে ব্যাকবোন তৈরি করা, এগুলির জন্য যদি একটু বলবার চেষ্টা করি, সেটি হলো প্রথম ধাপই আমরা শি পাওয়ার একটি প্রকল্প দিয়েছিলাম। আমরা সেই প্রকল্পে 10,500 জন নারীকে আমরা উদ্যোক্তা হিসেবে তৈরি করতে সক্ষম হয়েছিলাম আপনাদের মাধ্যমে। আপনাদের বাক্য আমাদেরকে সহায়তা করেছেন, আমাদের কম্পিউটার কাউন্সিল আমাদের সহায়তা করেছেন, আমাদের কম্পিউটার সমিতি সহায়তা করেছে, সবাই মিলে আমাদের সহযোগিতা করেছেন। আমরা একটি বড় প্রকল্পের মাধ্যমে প্রায় 21টি জেলায় এই পিছিয়ে পড়া জনগোষ্ঠী নারীদের যারা আমরা অর্থনীতির কর্মকাণ্ডের মধ্যে আনতে চেয়েছিলাম, তাদেরকে আমরা 3টি বিষয় ট্রেনিং দিয়েছিলাম। একটি ছিল ফ্রিল্যান্সিং, একটি ছিল কল সেন্টার এজেন্ট এবং আরেকটি ছিল আইটি সার্ভিস প্রোভাইডার। এবং এদেরকে আমরা ফলো করছি যে তারা কিভাবে তাদের ক্যারিয়ার ডেভেলপ করছে, এটি একটি বিষয় ছিল। এবং এই প্রকল্পটি আমরা দ্বিতীয় দফায় আমার বাকি 43টি জেলায় নিতে যাচ্ছি। সেটাতেও থাকবে আপনার প্রায় 26,000 নারী উদ্যোক্তা আমরা তৈরি করবো এখান থেকে। তো আপনি যেটা বলছিলেন যে আমাদের শেখ রাসেল ডিজিটাল ল্যাব, হ্যাঁ, আমরা শেখ রাসেল ডিজিটাল ল্যাব তৈরি করেছিলাম 4,116টি, যার মধ্যে 15টি ল্যাব ছিল সৌদি আরবে আর বাকিগুলো আমাদের দেশে। এগুলিতে আমরা যখন তৈরি করলাম তখন এই ল্যাবগুলো থেকেই আমাদের যে তরুণ প্রজন্মের শিক্ষার্থী ভাই বোনেরা যে শিখে বেরিয়ে আসতেছিল, এবং এইটাকে দেখে মাননীয় প্রধানমন্ত্রী আবারও আমাদের 5,000 শেখ রাসেল ডিজিটাল ল্যাবের জন্য অনুমোদন দিয়েছেন এবং সেটি ফাংশনিং, এবং আমরা আগামী জানুয়ারিতে সেটিকে মার্কেটে নিয়ে আসবো। এর মধ্যে আপনার প্রায় 36,000 যে আইটি শিক্ষক যারা আছেন তাদের প্রশিক্ষণের ব্যবস্থা থাকছেন, এবং তারা সার্বক্ষণিকভাবে প্রশিক্ষণ নিয়ে আমাদের ওখানে প্রতি জেলায় জেলায় একটা আইটি ক্লাব তৈরি হবে, টিচার্স ক্লাব তৈরি হবে, যারা প্রশিক্ষণ দিতেই থাকবে। কন্টিনিউয়াস প্রসেস, নতুন নতুন যে ফিচার গুলো আসবে সেগুলো দিয়ে তারা ট্রেনিং দিতে থাকবেন। এবং আমরা এই প্রকল্পে কিন্তু আরেকটি নতুন জিনিস অ্যাড করেছি, যেটা মাননীয় প্রধানমন্ত্রী ফিনল্যান্ডে দেখে এসেছেন, সেটা স্কুল অফ ফিউচার। এখানে আমরা একটি ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছি। সেখানে আমরা একেবারেই আধুনিকতম তথ্য প্রযুক্তির বিষয়ে ছেলে মেয়েদের শিক্ষণ দেওয়ার ব্যবস্থা করেছি, এবং সেটা জানুয়ারি থেকে শুরু হবে। সেটার জন্য কন্টেন্ট তৈরি হচ্ছে, আলাদা করে কন্টেন্ট তৈরি হচ্ছে, সেটাও মার্কেটে আসবে। এবং আপনি যেভাবে বলছিলেন যে এই যে ট্রান্সফর্মিং ইকোনমি, এই ইকোনমিতে যাতে আমাদের পরবর্তী প্রজন্মের লোকজন, পরবর্তী প্রজন্মের ভাই বোনের যেন সে কোপ আপ করতে পারে, তারা যেন সেই তথ্য প্রযুক্তির ব্যবহার করে সেই চতুর্থ শিল্প প্রোগ্রামের চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে এবং তারা যেন চিহ্নিত হয়ে উঠতে পারে, সেটার জন্য আমাদের অনেক অনেক ইনিশিয়েটিভ আছে। আরো অনেক ইনিশিয়েটিভ আছে। আমরা স্ট্যাবলিশিং ডিজিটাল কানেক্টিভিটি নামে কিছু প্রকল্প দিয়েছি, সেটা আপনার
চাইনিজ প্রকল্পের সহায়তায় তৈরি হচ্ছে, এবং হার্ড টু রিচ এরিয়া যেটাতে আমরা বিরাগীপুরে হাওর এবং বিলে, আমাকে কি শোনা যাচ্ছে? হাওর বিলে যাতে আমরা ডেনমার্কের সহায়তায়, ডেনমার্ক সরকারের সহায়তা আমরা একটি প্রকল্প গ্রহণ করেছি, সেটিও ফাংশনিং। আমি বোধহয় বিচ্ছিন্ন হয়ে গেলাম কি? না না, শুনতে পাচ্ছি, আপনাকে শুনতে পাচ্ছি আমরা। শুনতে পাচ্ছেন? আচ্ছা, হ্যাঁ। তো আমি এই সামনে আবারও আমরা বিপ্লব সামিট অনুষ্ঠানের আবারও চিন্তা ভাবনা করছি, অর্থাৎ এই প্রকল্পগুলির কথা বললাম। আপনার ওই যে তরুণ প্রজন্ম যেটা কাজে উৎসাহ পাওয়ার জন্য তাদের যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট দরকার, আইটি ইনফ্রাস্ট্রাকচার, সেটির ক্ষেত্রে আমরা গুরুত্ব দিয়েছি। অর্থাৎ আমাদের অবকাঠামোগত উন্নয়ন দরকার আইটি সেক্টরে, আমাদের ই গভর্নেন্স দরকার, আমাদের প্রমোশনাল অ্যাক্টিভিটিস দরকার, এবং আমাদের দক্ষ মানব সম্পদ দরকার। এই চারটি সেক্টরে আমরা যেভাবে কাজ করছি, সেটাতে একটু আগেই ইকবাল ভাষা বলার চেষ্টা করেছিলেন, সুন্দরভাবেই বলেছেন, আনন্দুল হক সাহেব বলেছেন, এবং আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন যে মেধাভিত্তিক অর্থনীতিতে তৈরি করতে হবে, যেখানে আমাদের ডিজিটাল বাংলাদেশ চলছে। এখন আমাদের প্রয়োজন সেই নলেজ বেসড প্রতিষ্ঠান, নলেজ বেসড ইকোনমি। আমরা সেই দিকে তাকিয়ে আরো অনেকগুলো কাজকর্ম করছি এই মুহূর্তে। ডিজিটাল কানেক্টিভিটিতে আমরা কানেক্টিভিটির বিষয়ে উদ্যোগ নিয়েছি। আমরা ডেনমার্কের সাথে যে প্রকল্পটি, সেই প্রকল্পের মাধ্যমে আমরা হার্ড টু রিচ এরিয়া, যে এরিয়াগুলোতে মানুষ যেতে পারছে না, সেখানে সবাইকে, সমাজের সকল স্তরের লোক যেন সম্পৃক্ত করতে পারি, তা আমরা শক্তিকে কাজে লাগাতে পারি, সেই উদ্যোগ নিয়ে, সেই প্রচেষ্টা নিয়ে আমরা গ্রহণ করেছি। এবং সামনের দিনগুলিতে এই মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা, সেই নির্দেশনা অনুসারে আমরা আরো সুন্দর সুন্দর প্রকল্প হাতে নিয়ে এই ব্যবহারে প্রজন্মকে বলেছিলেন যে ওই ভাষাগুলো সফটওয়্যার রয়েছে, সেখানে কিন্তু 9টি ভাষায় প্রশিক্ষণ দেওয়া হয়েছে, এবং এইটাকে আমরা আরো সামনে নিয়ে আসতেছি। আমরা এই বাকি 5000 প্রকল্প কিন্তু আমরা ভাষা, বাংলা, ইংরেজি এবং আরো সহ এরকম আরো 9টি ভাষায় তাদেরকে দক্ষতা অর্জনের জন্য আমরা তরুণ সমাজকে আরো বেশি উজ্জীবিত করব, এবং এটিও কিন্তু একটি ভালো উদ্যোগ থাকবে। কদিন আগে আপনারা দেখেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী ফ্রিল্যান্সিং এর আইডি উদ্বোধন করেছেন। যারা ফ্রিল্যান্সিং এ কাজ করেছেন দীর্ঘদিন ধরে, তারা তাদের পরিচিতি পাচ্ছিলেন না, কিন্তু সেক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী উদ্যোগী হয়ে সেখানে আইডি দিয়েছেন, এবং এক্ষেত্রে বিজনেস প্রসেস আউটসোর্সিং এও যারা এগিয়ে আসতেছেন তাদেরকে প্রমোট করছেন, এবং আমরা আইসিটি বিভাগ থেকে অনেক প্রণোদনা প্যাকেজও দিচ্ছি। আমরা বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট থেকেও তাদের বরাদ্দ কিছু দিচ্ছি, আমরা আইডিয়া প্রকল্প থেকে বরাদ্দ দিচ্ছি, আমরা স্টার্টআপ থেকেও উদ্যোক্তা গ্রহণ করার জন্য চেষ্টা করছি। সব মিলিয়ে আমার মনে হয় যে আমরা এই যে বর্ষে আমরা আরো আগামী 6 মাসের মধ্যেই আরো অনেক সুন্দর সুন্দর কার্যক্রম কর্মসূচি নিয়ে সামনে হাজির হতে পারবো। আর এই করোনাকালীন সময় আমরা যে কাজগুলো বিশেষভাবে আমাদেরকে বেশি উদ্দীপনা দিয়েছে, সেটা আজকে না বললেই নয়। গত বৃহস্পতিবার আপনি জানেন, জনাব তৌহিদ এবং জনাব আনন্দুল হক সাহেব, আব্দুল ইকবাল বাসের, যারা মাহমুদ, সবাই জানি যে আমরা তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের মানুষের জীবন মান উন্নয়নের স্বীকৃতি হিসেবে গ্লোবাল আইসিটি এক্সেলেন্স অ্যাওয়ার্ড 2020 আমাদের যে পুরস্কারটি, আমাদের 6টি বিভাগে আমরা পুরস্কার পেয়েছি। তার মধ্যে ছিল, এটা উল্লেখ না করলেই নয়, যে তার মধ্যে ছিল ইনোভেটিভ ই হেলথ সলিউশনস বিভাগে মাইসফটের মাই হেলথ বিডি, ভার্চুয়াল হসপিটাল অফ বাংলাদেশ, এডুকেশন অ্যান্ড লার্নিং বিভাগে বিজয় ডিজিটাল, তারপরে এটুআই প্রকল্প, এবং প্রাইভেট পাবলিক পার্টনারশিপ বিভাগে বাংলাদেশ সরকার ইনোভেশন ডিজাইন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ একাডেমি। এই যে আমাদের প্রকল্পগুলো পুরস্কার পেল, এটাও কিন্তু একটি বড় অর্জন বলে আমি মনে করি। বাকি কথাগুলো তো বললেনই আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় এবং অন্যান্য উদ্যোক্তারা যারা বললেন। আমি খুবই
আনন্দিত যে গভর্নমেন্ট সেক্টরের সাথে আমরা মিলিয়ে কাজ করতে পারছি এবং সামনের দিনগুলোতে আরো সুন্দর সুন্দর কর্মসূচি নিয়ে আপনাদের কাছে হাজির হতে পারবো। আপনাদের অনেক আমাকে সুযোগ দেওয়ার জন্য যারা তৌহিদ এবং আলোচক বৃন্দ যারা ছিলেন সবাইকে অনেক 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 শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ স্যার। আসলে আপনি অনেক বিশাল কর্মযজ্ঞের সাথে আছেন এবং শুভকামনা আপনার জন্য। আর ভালো কাজ করলে আসলে পুরস্কার আসবেই, যেহেতু ভালো কাজ করছেন সেখান থেকে পুরস্কারও পাচ্ছেন। এবং আমরা সবাই আশা করি প্রাইভেট সেক্টর থেকে, কারণ আগে যেটা ছিল পাবলিক অ্যান্ড প্রাইভেট সেক্টর কিন্তু একসাথে কাজ করতো না, কিন্তু গত যদি 10 বছর যাবত আমরা চিন্তা করি একসাথে কিন্তু পাবলিক এবং প্রাইভেট সেক্টর কিন্তু কাজ করছে জয়েন্টলি, পলিসি লেভেলে, ইমপ্লিমেন্টেশন লেভেলে, সব জায়গাতেই কাজ করছে। তো আমি এখন আসবো একটু আমাদের আরেকজন প্রিয় মুখ, তামান্না নুসরাত বুবলি আপা। বুবলি আপা আপনি আছেন মনে হয়, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? জি জি, আমি শুনতে পাচ্ছি। বুবলি আপা, আপনি তো আসলে সবসময় কিভাবে ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করেন, আপনি আপনার নির্বাচনী আপনার যে এরিয়া লোকাল সেখানে আপনি কাজ করছেন, তাছাড়া আপনি বিভিন্ন মাধ্যমে কিন্তু আপনার সবসময় খুব ভোকাল থাকেন যে নারীদেরকে কাজ করতে হবে। সেখানে যদি আপনি আপনার যে বিপিও সেক্টরের সাথে আপনি কাজ করছেন, আপনি অ্যাডভাইস দিচ্ছেন, আমাদের বিভিন্ন সময় আমাদের যারা ওমেনরা কাজ করছে আপনি সাপোর্ট দিচ্ছেন, তো আপনার এখানে মনে হয় না যে আমাদের যে চ্যালেঞ্জগুলি আছে সেটা আরো ওভারকাম করা যায় বা খুব মানে কুইকলি করা যায়, বা কি কি সাজেশন আপনার থাকতে পারে সেখানে? অসংখ্য ধন্যবাদ তহিদ ভাই আমাকে আজকে ভার্চুয়াল প্রোগ্রামে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য। আজকে আপা একটু যদি সম্মানিত আপনার প্রধান ক্যামেরাটা যদি অতিথি অন করেন, আপনার ক্যামেরা আপা উপস্থিত একটু বলছি, আপনার ক্যামেরাটা মনে অফ করা আছে, যদি ক্যামেরাটা অন করে কথা বলতেন তাহলে আপনি। আমি ক্যামেরাটা দুঃখিত, আমি ক্যামেরাটা অন না মানে ঠিক আছে অফ আপা, আপনি রেখে বলেন। কথা বলতে চাচ্ছি, ঠিক কারণ আছে। আমার বাচ্চারা ঘুমে ঠিক আছে দুষ্টুমি আপা, প্লিজ। করছে। এখন আমি জি আমি বলেন। অফ করি কথা বলছি। তো এখন আজকে মাননীয় প্রধান অতিথি যিনি ছিলেন আমাদের মাননীয় শিক্ষা উপমন্ত্রী, তিনি অনেক সুন্দর কথা বলেছেন, আমি শুনেছি। এবং সেই সাথে যারা সুন্দর সুন্দর কথা বলেছেন আমি সবার কথাই মনোযোগ দিয়ে শুনেছি এবং আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আমি ভার্চুয়াল প্রোগ্রাম ছাড়াও কিন্তু এই বিপিওর যে প্রোগ্রামগুলোতে করোনা ভাইরাস আসার আগেই, মানে আমাদের দেশে এই পরিস্থিতি আসার আগে আমি কিন্তু অংশগ্রহণ করেছি এবং নারীদের সাথে কাজ করার যে একটা সুযোগ, হ্যাঁ, আমার কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি যে আমাকে যে দায়িত্ব অর্পণ করেছেন, আমি আমার জেলায় নরসিংদীতে আমি নারীদেরকে নিয়ে কাজ করছি। সেখানে আসলে এই সেক্টরে রাজনীতিতে এই সেক্টরে আসলে কাজ করে আমি যা বুঝলাম যে আসলে নারী এবং পুরুষ। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, পরিষ্কার শুনতে পাচ্ছি। জি জি। নারী এবং পুরুষ আমরা যেহেতু রাজনীতি করি মাঠ পর্যায়ে, সেখানে সবার সাথে কাজ করার আমাদের সুযোগ থাকে, সবার কথা শোনার। সেখানে শিক্ষিত, অর্ধশিক্ষিত, যারা একেবারেই লেখাপড়া করেনি, সকল শ্রেণীর সবার সাথে আমার কাজ করার সুযোগ আছে। তো আমি বলবো যে যেহেতু আমাদের এই সেক্টরে কাজ করার যে একটা সুযোগ নারী এবং পুরুষের বিপিও সেক্টরে, তো আমি যেটা মনে করি যে এই যে মেয়েদেরকে যে একটা সুযোগ, বিশেষ করে আমাদের এই বিপিও সেক্টরে কিন্তু 40% ভাগ নারী কর্মরত আছে। তো এখানে মেয়েদের যে একটা প্রাতিষ্ঠানিক যে শিক্ষা, সার্ভিস দেওয়া, তাদের প্রশিক্ষণ দেওয়া, সেই সাথে কর্মজীবনে তারা সুন্দরভাবে সফলভাবে কাজ করা, সেই সাথে নিরাপত্তার যে একটা বিষয় থাকে, সেটা কিন্তু একটা মেইন বিষয়। মেয়েদের নিরাপত্তা, কাজের পাশাপাশি নিরাপত্তা, এই সেক্টরটা আমি মনে করি মেয়েদের জন্য খুবই নিরাপদ। তো যাক, আমি আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রথমেই বিজয়ের মাসে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, সেই সাথে মুক্তিযুদ্ধের সকল শহীদ ও বীর সেনাদের, যাদের রক্তের বিনিময়ে আমরা অর্জন করতে পেরেছি এই স্বাধীন বাংলা। আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে উন্নয়নশীল দেশের কাতারে পদার্পণ করেছে। মাননীয় প্রধানমন্ত্রী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা, ডিজিটাল বাংলাদেশের স্থপতি জনাব সজীব ওয়াজেদ জয়ের দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ এখন তথ্য প্রযুক্তি শিল্পে বিশ্বের দরবারে তার অবস্থান সৃষ্টি করতে সক্ষম হয়েছে। এখানে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য পুত্র সজীব ওয়াজেদ জয়, তিনি যেভাবে এই আইটি সেক্টর তথা এই পুরো আমাদেরকে যেভাবে এই প্রযুক্তি আমাদেরকে যে সুযোগ সুবিধা দিয়েছে,
এই করোনা ভাইরাসে আমরা বৈশ্বিক মহামারীতে আক্রান্ত, এই আইটি সেক্টরটা আমি বলবো যে আমাদেরকে অনেক অনেক সহযোগিতা করছে। এই যে আমাদের যে কমিউনিকেশন, সবার সাথে যোগাযোগ করা, ঘরে বসেই আমরা বাজার থেকে শুরু করে সব ধরনের সার্ভিস আমরা পাচ্ছি। তো এটা আমি মনে করি যে এই আইটি সেক্টর, এই প্রযুক্তি আমাদেরকে সেই সহযোগিতা করেছে। সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য পুত্র সজীব ওয়াজেদ জয়, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এই সুযোগ সুবিধা দেওয়ার জন্য। বিশ্বব্যাপী পুরুষদের তুলনায় নারীদের অর্থনৈতিক অংশগ্রহণের সুযোগ কম হলেও বিপিও শিল্প বিশ্বজুড়ে নারীদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে, যেটা আমরা 40 ভাগের বেশি নারী কর্মরত আছে এই সেক্টরে, যেটা আমরা জানি বা দেখতে পাচ্ছি। আউটসোর্সিং বলতে শুধু কল সেন্টারে আউটসোর্সিং নয়, বরং টেলিকমিউনিকেশন, ব্যাংক, ইন্স্যুরেন্স, হাসপাতাল, হোটেলের ব্যাক অফিসের কাজ, এইচআর এবং আইটি অ্যাকাউন্ট সবকিছু এর অন্তর্ভুক্ত। বর্তমানে বাংলাদেশে বিপিও খাতে যারা কাজ করেন তাদের অর্ধেকই শিক্ষার্থী। তারা কোনো না কোনো স্কুল, কলেজের, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি আউটসোর্সিং এর কাজ করে থাকেন। তাই শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশাল একটা কাজের সুযোগ, একটা প্ল্যাটফর্ম। এটা একটা নিরাপদ একটা প্ল্যাটফর্ম আমি মনে করি। আমাদের দেশের মধ্যবিত্ত পরিবারের তরুণরা না পারে মানে রেস্তোরাঁয় ওয়েটার হতে, না পারে দোকানের কাজ করতে, কারণ অনেক সময় লেখাপড়া শেষ করার পরে তারা বেকার অবস্থায় ঘরে বসে থাকে। মধ্যবিত্ত তারা খুব প্রবলেমে পড়ে। তারা আত্মসম্মানের জন্য চাইলেই হোটেলের কাজ করতে পারে না। তারা মনে করে যে আমাদের পরিবারের ব্যাকগ্রাউন্ড অনুযায়ী বা আমরা হোটেলে যদি কাজ করি আমাদের মান সম্মান থাকে না, যেটা আমরা উন্নত বিশ্বে আমরা দেখি না। লেখাপড়ার পাশাপাশি তারা কাজ করছে, কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু এটা একটা মেইন একটা সমস্যা, তারা কাজ করতে পারে না। আমি মনে করি যে বিপিও সেক্টরে কিন্তু তারা সম্মানের সহিত কাজ করতে পারে এবং নিরাপত্তার যে বিষয়টা সেটা তারা সম্পূর্ণভাবে পাবে। তো বাংলাদেশে প্রতি বছর প্রায় 2,50,000 শিক্ষার্থী স্নাতক ডিগ্রি লাভ করছে। এদের বিরাট অংশ বিপিও সেক্টরে কাজ করতে পারে। যে কোনো শিক্ষাগত যোগ্যতার মানুষের এখানে কাজ করার সুযোগ রয়েছে। এ খাতে যারা কাজ করবেন তাদের এই দুটি যোগ্যতা থাকা প্রয়োজন। প্রথমত যোগ্যতা হচ্ছে অ্যাবিলিটি টু লার্নের একটা বিষয়, এবং দ্বিতীয়ত হচ্ছে কমিউনিকেশন স্কিল। তাই বিশেষ করে নারীদের জন্য কর্মসংস্থানের ক্ষেত্র হিসাবে বিপিও শিল্পের বিশেষ একটা চাহিদা রয়েছে, বিশেষ করে আমাদের তরুণ প্রজন্মের কাছে। এটা আমার ধারণা। আইসিটিতে বর্তমানে বাংলাদেশে যে পরিবর্তনের গল্প, তার উল্লেখযোগ্য অবদান হচ্ছে বিপিও খাতে। আইসিটি খাতে নারী উদ্যোক্তাদের জন্য লার্নিং এবং আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট, শি পাওয়ার উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণের মতো বিভিন্ন ধরনের প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে। তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং অনেক কিছু অন্যান্য প্রাথমিক সহায়তা সরবরাহ করার জন্য আইসিটি সেন্টারে আরো অনেক বেশি নারী উদ্যোক্তা তৈরির জন্য প্রজেক্টগুলো ডিজাইন করা হয়েছে, যা নারী ক্ষমতায়নের জন্য যাত্রা আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। জননেত্রী শেখ হাসিনা বর্তমান সরকার তিনি সবসময় চান যে পুরুষের পাশাপাশি নারীরা অনেক এগিয়ে যাক। নারীদের এগিয়ে যাওয়ার পেছনে জননেত্রী শেখ হাসিনা অনেক ভূমিকা পালন করছেন। আমাদের বিভিন্ন সেক্টরে, শিক্ষা খাত থেকে শুরু করে চাকরি ক্ষেত্রে, অনুদানের ক্ষেত্রে, তারপর মেয়েদের ঋণের যে ব্যবস্থা, সার্বিক সব দিক দিয়ে আমরা যদি চিন্তা ভাবনা করি যে আসলে জননেত্রী শেখ হাসিনা তিনি নারীদেরকে সর্বাত্মক চাচ্ছেন যে নারীরা উঠে আসুক, নারীরা রোড লেভেল থেকে শুরু করে চাকরি খাতে হোক, শিক্ষা খাতে হোক, নারীরা এগিয়ে যাক। এবং জননেত্রী শেখ হাসিনা দ্বারাই সম্ভব। তিনি বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা। জননেত্রী শেখ হাসিনাই একমাত্র যিনি আমাদের এই দেশের 17 কোটি মানুষের অভিভাবক, যিনি সার্বক্ষণিক এই বৈশ্বিক করোনা ভাইরাসের মুখোমুখি হয়েও তিনি সার্বিকভাবে সকল জেলায়, সকল স্তরে উনি প্রত্যেকটা সেক্টরে উনি চোখ রাখছেন এবং মানুষের কল্যাণে কাজ করছেন। জননেত্রী শেখ হাসিনার এই সোনার বাংলায় শুধু বিপিএ সেক্টর কেন, সকল সেক্টরেই নারী এবং পুরুষ এগিয়ে যাবে। বিশেষ করে নারীদের নিরাপত্তার কথা চিন্তা করে বিপিও সেক্টর যে ভূমিকা পালন করছে, আমি উত্তরোত্তর সাফল্য কামনা করছি এবং তাদের সর্বাধিক মঙ্গল কামনা করছি। তহিদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আসলে বেশি সময় নষ্ট করব না, আমরা অনেকক্ষণ ধরেই আলোচনা করছি। এখানে আসলে ডিটেলস আলোচনার কিছু নেই। আমি শুনেছি, আসলে আমি ভালো শুনতে বেশি পছন্দ করি বলার চাই, তো আসলে আমি শুনতে চাই আজকে।
আমি আমি নারী একজন সংসদ সদস্য হয়ে আমার সর্বাত্মক চেষ্টা না, থাকবে আপনি নারীদের চমৎকার এগিয়ে একজন যাক। বক্তা আমার- অবশ্য, আপনি চমৎকার একজন বক্তাও আপা। না না আহ, আমার সর্বাত্মক চেষ্টা থাকবে নারীদের উন্নয়নে এবং তাদের মানে তারা এগিয়ে যাবে সেই লক্ষ্যে যদি কাজ করতে হয় যে কোনো ভাবে আমি করব, সহযোগিতাও করব। ধন্যবাদ এবং আপা। আমাকে নিমন্ত্রণ জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আগামী তো আপনাদের সাথে থাকতে চাই, নারীদের জন্য কিছু করতে চাই। যারা রোড লেভেলে আছে, যারা কিছু করতে চায় না, সাহস পায় না, ভরসা পায় না, আস্থা রাখতে পারে না, আমি তাদেরকে বলবো যে আস্থা রাখুন এবং বিপিও সেক্টরে কাজ করুন। আপনাদের নিরাপত্তা, সার্বিক নিরাপত্তা, আপনাদের সম্মান, আপনাদের পরিশ্রম বৃথা যাবে না। এতটুকুই ইনশাআল্লাহ, বলতে চাই। ইনশাআল্লাহ ধন্যবাদ আপা। তৌহিদ ভাই আমাকে নিমন্ত্রণ জানানোর জন্য। আপনি অনুমতি নিলে আমি বিদায় নিতে পারি। আমি আমার এখন আপু একটু থাকেন আপনি, প্রয়োজনীয় আমরা কাজ জাস্ট আছে। আর 1 মিনিটের মধ্যে শেষ করব। আসলে যারা এই প্রোগ্রামটি দেখছেন এখন অনলাইনে, আপনাদের সকলের কাছে অনুরোধ রইল, যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা এই লাইভের কমেন্টে আপনারা কমেন্টটা করুন, বাক্য থেকে আপনাদের সে উত্তর দেওয়া হবে এবং আমাদের যারা স্পিকার প্যানেল যারা ছিল তারা সবাই আপনাদের এই কমেন্টের যার যার যদি অ্যাড্রেস করে দেন, লাইক এখন তামান্না বুবলি আপার জন্য কোনো কোশ্চেন থাকলে বা আহমেদুল হক অথবা যারা আপা অথবা আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় নফেল ভাই অথবা আপনার আমাদের ডিজি স্যার, যাকে আপনার অ্যাড্রেস করবেন এই লাইভের সময় আপনারা যাদের দেখছেন, আমরা তাদের থেকে কোশ্চেনের উত্তরটা আপনাদের কাছে আমরা প্রোভাইড করব। তো শুভকামনা আপনাদের সবাইকে এবং সবাইকে আন্তরিক ধন্যবাদ আজকের এই সেমিনারে জয়েন করার জন্য এবং যারা আপনারা দেখছিলেন। আসসালামু আলাইকুম।